আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, সেট এবং ফাংশন থেকে অনলি আমি মাত্র ২টা টাইপ করাছি। ২টা টাইপ। ইনশাআল্লাহ এই ২টা টাইপ যদি কমপ্লিটলি করতে পারেন, মানে এই ক্লাসটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এই সেট এবং ফাংশন থেকে যত টাইপের প্রশ্ন আসবে ইনশাআল্লাহ তুমি সলভ করতে পারবা। তো অবশ্যই এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল, এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরে ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবা যে তোমার এই সেট এবং ফাংশনের ম্যাথগুলো এখন তোমার কাছে কতটা ইজি লাগতেছে। ঠিক আছে? আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ ব্যাচের প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করতেছি ওয়ান শট সিকিউ ক্লাস এবং সেই সাথে ওয়ান শট এমসিকিউ ক্লাস। তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আচ্ছা, তোমাদের জন্য ভিডিওর মাঝখানে এবং ভিডিওর শেষে কিছু ইম্পর্টেন্ট কুইজ থাকবে, যেগুলো তোমাদের পরীক্ষায় আসবেই। এমন কুইজগুলোর অ্যান্সার তোমরা কোথায় দিবা? এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেই গ্রুপে গিয়ে তোমার এই অ্যান্সারটা ওখানে সাবমিট করবা, খাতায় লিখে পিকচার তুলে ওখানে সাবমিট করবা। যারা এই অ্যান্সারগুলো প্রপারলি দিতে পারবেন তাদের জন্য থাকছে নিউমেরিক একাডেমির পক্ষ থেকে একটি পুরস্কার। ঠিক আছে? তো আমরা শুরু করছি ওয়ান শট সিকিউ ক্লাস। আজকের ক্লাসে আমরা সেট ও ফাংশনটি পুরোটি কভার দেব ইনশাআল্লাহ। তো যারা এই ভিডিওটি দেখা শুরু করবেন, আমি যে টাইপ কয়টা দেখাবো ইনশাআল্লাহ এই টাইপ কয়টাই তোমরা সুন্দর করে পড়ে যাবা, সুন্দর করে, একদম একটা টাইপও মিস করা যাবে না। তাহলে তুমি ১০০তেই ১০০ মার্কের কমন পাবা। ঠিক আছে? এমসিকিউ সিকিউ অল টাইপ, যে টাইপগুলো আছে সবগুলো টাইপ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই টাইপগুলো অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবা। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে বলছে আমি ধারাবাহিকভাবে একটা সিরিজ চলতেছে, তো তোমরা ওই সিরিজের ভিডিওগুলো দেখে নিতে পারো, তাহলে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা আজকে দেখব যে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। আমি বলছিলাম তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য সেটগুলোকে অবশ্যই কি করতে, লিস্ট আকারে প্রকাশ করতে হবে। লিস্ট আকারে, লিস্ট। তাহলে আমাদের এখানে একটা কন্ডিশন যুক্ত একটা সেট দেওয়া আছে। এই সেটটিকে আমরা কি করব, তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য আমরা লিস্ট আকারে প্রকাশ করব। দেখো, খেয়াল করো, এখানে একটা এ সেট, এই সেটের এলিমেন্টগুলো কি বলা আছে যে এক্স বিলংস টু এন, যেন এটা কি, এটাকে বলা হয় যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন 15, মানে এক্স এর উপর বর্গ করলে মানগুলো হবে 15 এবং এক্স কিউব লেস দেন 225, মানে এক্স এর যে সকল মানের জন্য উভয় পাশের কন্ডিশন স্যাটিসফ্যাকশন বা স্যাটিসফাই করবে, এক্স এর সেই সকল মানগুলো কি হবে, আমাদের অ্যাকসেপ্টেবল হবে। তো আমরা কি করব এখানে এই ম্যাথটি সলভ করার জন্য, খেয়াল করো যে এক্স এর মানগুলো, খেয়াল করো, প্রথমে বলা আছে কি এক্স বিলংস টু এন, এক্স বিলংস টু এন। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এক্স এর সকল স্বাভাবিক সংখ্যা, এক্স এর সকল স্বাভাবিক সংখ্যা। এই যে এন, যদি এটা না থেকে যদি থাকতো এক্স বিলংস টু এইভাবে জেড, তখন আমি বলে দিতাম এক্স এর সকল পূর্ণ সংখ্যার সেট। এটা না থেকে যদি থাকতো এক্স বিলংস টু আর, তখন আমি বলে দিতাম এক্স এর সকল বাস্তব সংখ্যার সেট। সেই জন্য এক্স বিলংস টু, এটা জেড থাকবে নাকি আর থাকবে নাকি এন থাকবে, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এটার উপর ভিত্তি করে এক্স এর মানগুলো কিন্তু হবে। এখানে বলা আছে এক্স বিলংস টু এন, তার মানে কি? তার মানে আমরা লিখতে পারি ক নাম্বার বা ১ নাম্বার সলিউশনে লিখতে পারি যে এক্স এর বা এক্স বিলংস টু, কি বলা আছে, এক্স বিলংস টু এন, তার মানে এক্স এর মানগুলো হবে কি, স্বাভাবিক সংখ্যার সেট। তার মানে আমরা এখানে লিখতে পারি যে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার সেট। এই স্বাভাবিক সংখ্যার সেট, এটা কি হবে এন, আর এন এর ভেতরে কি কি থাকবে, এন এর ভেতরে থাকবে 1 2 3 ডট ডট, এইভাবে ডট ডট, এইগুলো থাকবে আমাদের এন এর ভিতরে। এখন বলছে এক্স স্কোয়ার, আমরা কি করব যে লিখবো এক্স ইকুয়াল 1 হলে, তার মানে কি এক্স স্কোয়ার, এক্স ইকুয়াল 1 হলে নিচে একবারে লিখি যে এক্স স্কোয়ার, তার মানে কি এক্স ইজ ইকুয়াল টু 1, এক্স স্কোয়ার তার মানে 1 তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু 1,
এই মানটা কি 15 অপেক্ষা বড়? 1 কিন্তু 15 অপেক্ষা বড় নয়, ছোট, সেই জন্য এই মানটা গ্রহণযোগ্য নয়। এখন এবং x কিউব লেস দেন 225, x কিউব 1 তার উপর কিউব ইজ ইকুয়াল টু 1, এটা কিন্তু 225 অপেক্ষা ছোট। আবার আমরা দেখব যে x ইকুয়াল 2 হলে এখানে কি x স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 তার উপর a স্কোয়ার, 2 এর উপর a স্কোয়ার মানে 4, 4 কিন্তু 15 অপেক্ষা ছোট, 4 কিন্তু 15 অপেক্ষা বড় নয়, এই মানটা গ্রহণযোগ্য নয়। এবং এখানে x কিউব 2 এর উপর 3 দ্যাটস মিন 8, 8 কিন্তু 225 অপেক্ষা ছোট, এটা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য নয়। x এর যে সকল মানের জন্য উভয় পাশের অংশই গ্রহণযোগ্য সেই সকল মানগুলো হবে আমাদের অ্যান্সার। আর এখানে এবং এর থাকার মানে হচ্ছে উভয় পাশের x এর উভয় পাশের মানগুলোর মাঝে ইন্টারসেকশন মানগুলো আমরা নিয়ে নেব, ইন্টারসেকশন মান। তো x ইকুয়াল 3 হলে আমরা লিখব x স্কোয়ার, আমরা লিখব 3 এর উপর a স্কোয়ার 9, 15 অপেক্ষা কি 9 কিন্তু 15 অপেক্ষা ছোট, বড় না, এর মানও গ্রহণযোগ্য হবে না। তারপর এবং x কিউব তার মানে 3 এর উপর কিউব ইজ ইকুয়াল টু 27, এটা কিন্তু 225 অপেক্ষা ছোট। তারপর একইভাবে আমরা যখন 4 নেব তো 4 এর উপর স্কোয়ার করে দেখব, আমি একটু শর্টকাটে করতেছি 16, এইভাবে সেম ভাবে করবা। এ 16 কিন্তু 15 অপেক্ষা কি বড়, তার মানে x ইকুয়াল কি 4 মান, এটা গ্রহণযোগ্য। কিন্তু এখানে 4 এর উপর যদি আমরা কিউব করি 64, এই মানটা 225 অপেক্ষা ছোট। এখন যদি আমরা তার মানে দেখো যে 64 225 অপেক্ষা ছোট, 16 15 অপেক্ষা বড়, x এর কোন মানের জন্য? 4 মানের জন্য। তার মানে এবং এর দুই পাশের কন্ডিশনে কি হতে হবে? স্যাটিসফ্যাকশন হতে হবে, বা উভয়ের মানগুলোই সঠিক হতে হবে। সেজন্য x ইকুয়াল 4 এই মানটা গ্রহণযোগ্য। এখন যদি আমরা 5 লিখি যে x ইকুয়াল 5 হলে 5 এর উপর a স্কোয়ার 25, এই মানটা 15 অপেক্ষা বড়, 5 এর উপর কিউব এই মানটা 125, যেটা 225 অপেক্ষা ছোট। তার মানে x এর এই 5 এই মানটাও গ্রহণযোগ্য। এখন আমরা আরো কিছু মান চেক দেবো, এখানে আরো কিছু মান আমরা চেক দেবো যে কি কি মান গ্রহণযোগ্য হতে পারে। তো x ইকুয়াল 6 যদি নেই তার মানে x স্কোয়ার 6 তার উপর a স্কোয়ার 36, এটা 15 অপেক্ষা বড়। এবং x কিউবের যে মানটা আছে 216, এই 216 এই মানটা কিন্তু 225 অপেক্ষা কি ছোট, তাহলে 216, তার মানে x ইকুয়াল 6 এই মানটা গ্রহণযোগ্য। আবার যদি x ইকুয়াল 7 এই মানটা নেই, এটার জন্য আমরা চেক দেই, তাহলে x স্কোয়ার 7 তার উপর স্কোয়ার, 7 এর উপর স্কোয়ার 49, 49 15 অপেক্ষা বড়, তার মানে এই মানটা আমাদের গ্রহণযোগ্য। আর এখানে যদি মানটা 225 অপেক্ষা কি 225 অপেক্ষা কিন্তু বড়, তার মানে এটা গ্রহণযোগ্য নয়। সামনের দিকে যতই আগাবো তার মানে ওই মানগুলো আমাদের কি হবে না, এটার অপেক্ষা 225 অপেক্ষা বড় হবে, এই মানগুলো গ্রহণযোগ্য হবে না। তাহলে এখন আমরা গ্রহণযোগ্য মান কি কি পেলাম খেয়াল করো, আমরা এখানে গ্রহণযোগ্য মান পেলাম হচ্ছে 4, 5 এবং কি 6, 7ও কিন্তু গ্রহণযোগ্য মান নয়। আচ্ছা, তো এখন আমরা এটা এখন লিখে দেবো এখানে যে x এর মান আমরা কি কি পাইলাম, এখানে x এর মান বা a সেটের ভিতরে আমরা কি কি পাইলাম, a সেটের 4, 5 এবং 6, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। তো এখন লিখবে নির্ণয় সেট a ইজ ইকুয়াল টু 4, 5, 6। এখন 2 নম্বর ম্যাথটি দেখো, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে এই ম্যাথ শুধু এইভাবেই থাকে না, এটা বিভিন্নভাবে প্রমাণ থাকে। এই প্রমাণ থেকে একটা অঙ্ক থাকবে, এই প্রমাণ থেকে। যেমন দেখো এখানে বলা আছে a ইন্টারসেকশন b তার উপর হচ্ছে c, এই c যে কথা। আবার যদি বলি a ইন্টারসেকশন b তার উপর কমপ্লিমেন্ট থাকা, একই কথা। তার মানে a কমপ্লিমেন্ট এটা যদি ইন্টারসেকশন থাকে এখানে হবে ইউনিয়ন b কমপ্লিমেন্ট, অথবা a ইন্টারসেকশন b তার উপর কি আছে, এইভাবে c আছে, c থাকা যে কথা, a এইভাবে যদি c মানের কমপ্লিমেন্টের একটা রূপ, তাহলে এখানে কি আছে আমাদের ইন্টারসেকশন আছে, এখানে আমাদের লিখতে হবে ইউনিয়ন। আবার যদি এটাকে আমরা চেঞ্জ করে লিখি যে a ইউনিয়ন b তার উপর হচ্ছে কি c,
তাহলে আমরা লিখতে পারি এসি, এখানে কি ইউনিয়ন আছে ঠিক তার চেঞ্জ ইন্টারসেকশন বিসি, ঠিক আছে, বির উপর সি, সি যে কথা এইভাবে টান দেওয়া কি কথা, তার মানে এই সি হচ্ছে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট এই টানটাও কি বোঝায় কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট বোঝায়, এগুলো সব একই জিনিস। তারপরে এই প্রমাণটা আরেকভাবে আসতে পারে যে এইভাবে যে এ ক্রস যেমন এখানে লিখলাম হচ্ছে বি ইন্টারসেকশন সি, এরকম যে প্রমাণগুলো আছে, বা এখানে লিখলাম এ ক্রস বা আমরা লিখলাম যে এ ক্রস বি, তারপরে ইন্টারসেকশন আর লিখলাম এ ক্রস সি, এভাবেও আমাদের প্রমাণগুলো পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। তো এই প্রমাণগুলো আমরা কি করব, শুধুমাত্র এই ফার্স্ট ভিডিওর মাধ্যমে বা আমি যে ধারাবাহিক সিরিজগুলো আপলোড করতেছি ওগুলোর মধ্যে এই জিনিসগুলো শিখাইছিলাম। তারপরে এখানে আমরা একটা প্রমাণ নিয়েছি, প্রমাণটা আমরা কি করব, প্রমাণগুলো করব। এটা ছিল আমাদের 3 নম্বর ম্যাথ। এখানে দেখো এই প্রমাণটা কিভাবে করা যায়, ঠিক আছে। এখানে কিন্তু আমি দুইটা প্রমাণ দেখালাম, একটা ইন্টারসেকশন দিয়ে থাকবে আর একটা কি থাকবে, ইউনিয়ন আকারে থাকবে। যেমন যদি লিখি যে এ ইউনিয়ন বি, তার উপর হচ্ছে কি সি যদি দেই, অথবা এইভাবে একটা টান দিই, দুটো একই অর্থ মিন করে, এটা সি দিলাম, তার মানে এ সি, এখানে ইউনিয়ন আছে, এটাকে আমরা ইন্টারসেকশন করিয়ে দিয়ে এখানে লিখবো কি বিসি, তা বির উপর কমপ্লিমেন্ট। আমরা কিন্তু এইভাবে এটাকে প্রকাশ করতে পারি। তো এখন খেয়াল করো যে আমরা এই ম্যাথটাকে কিভাবে সলভ করতে পারি। আমরা 2 নম্বর ম্যাথটাকে এখন সলভ করব। দেখো প্রথমে কি বলছে, এ এবং বি তার মাঝে কি করতে হবে, তার মাঝে ইন্টারসেকশন মানটা কি ফাইন্ড আউট করতে হবে। তাহলে এর মানটা কি দেওয়া আছে এখানে, এর মানটা এখানে দেওয়া আছে হচ্ছে, এর মানটা আমরা বের করছিলাম একটু আগেই, এটা আমি এখানে লিখে রাখি, এর মানটা হচ্ছে 4 5 এবং 6, এই মানটা আমরা বের করছিলাম। সেটা হলো তার সেট আছে, দেওয়া আছে কন্ডিশন রিলেটেড একটা আমাদের সেট, সেটাকে আমরা কি করলাম লিস্ট আকারে প্রকাশ করছিলাম একটু আগেই। এখন এই জায়গাটার মধ্যে খেয়াল করো, এই জায়গাটার মধ্যে এর মানটা আমরা পাইলাম, এখানে লিখে নিব যে 4 5 এবং 6। তারপর এখানে খেয়াল করো বীর মানটা কি দেওয়া আছে, এখানে বীর মানটা এখানে যদি আমরা দেখি যে বীর মানটা কি কি হবে, খেয়াল করতেছি আমরা যে এখানে x belongs to n, n মানে কি, n মানে হচ্ছে এখানে কি স্বাভাবিক সংখ্যা, n মানে কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। আর এখানে আমি এগুলো ক্লিয়ার করেছিলাম যে 4 less than or equal x less than or equal 7, এটা কি হবে, এটা আমার x এর মানটা 4 এর সমান বা তার থেকে বড় হবে, 7 এর সমান বা তার থেকে ছোট হবে, তার মানে 4 5 6 এবং 7, এটা হলো আমাদের কার মান, b এর মান। তো এখন তারপরে বলছে যে c এর একটা ভ্যালু আমরা ফাইন্ড আউট করতে পারি যে a এবং b তার মাঝে ইউনিয়ন করে মানে সকল উপাদান নিয়ে গঠিত যে সেটটা হবে সেটা হলো আমাদের c এর সেট। এখন এখানে তো সি সেটের কোনো কাজ বাজ নেই, শুধুমাত্র এ এবং বি সেটের নিয়ে কাজ করলেই হয়ে যাচ্ছে। আমরা প্রমাণের দিকে খেয়াল করব যে কোন কোন সেট আমাদের প্রয়োজন, আমরা সর্বদাই প্রমাণের দিকে খেয়াল করব যে কোন কোন সেটগুলো দিয়ে আমাদের ম্যাথটি সলভ হওয়া সম্ভব। আমরা যদি খেয়াল করি যে এখানে আমাদের প্রমাণের মধ্যে সি সেটের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এ এবং বি সেট দিয়ে আমাদের প্রমাণটি হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা কি করব, এ এবং বি সেটটা কি করব নির্ণয় করে নেব আগে। তো আমরা এ এবং বি সেটটা আগে লিখে নিলাম, দেওয়া আছে গিভেন দ্যাট, মানে দেওয়া আছে এখানে এই শব্দগুলো ইউজ করে আমরা লিখতে পারি। এগুলো যদি নাও লেখেন জাস্ট ম্যাথটি সলভ করুন, দ্যাটস এনাফ, কোনো প্রবলেম নেই। তো এখন আমরা এখানে কি করব, এ ইন্টারসেকশন বি এর মানটা আগে বের করব। তার আগে ইন্টারসেকশন, আমি ইন্টারসেকশনে কমপ্লিমেন্ট জিনিসটা বোঝাইছিলাম কি সার্বিক সেট থেকে, আমার যদি কমপ্লিমেন্ট বের করতে বলে তাহলে আমি আমার সার্বিক সেট থেকে বাদ হয়ে যাব, যার কমপ্লিমেন্ট বের করতে বলবে তাকে কি করব সার্বিক সেট থেকে মাইনাস করে ফেলবো। সেজন্য আমাদের এখানে কি লিখতে হবে যে আমাদের সার্বিক সেট থেকেও লিখতে হবে, সার্বিক সেট কি আছে 1 2 3 4 5 6 এবং কি 7, এটা হলো আমাদের কি সেট, সার্বিক সেট। এখন আমরা এখানে কি করব, দেখো আবার দেখো এ ইন্টারসেকশন বি এর মানটাকে বের করে নিব। এ ইন্টারসেকশন বি এই মানটা যদি আগে আমরা ফাইন্ড আউট করি এখান থেকে, তাহলে এ সেটের মানগুলো এখানে আগে বসাবো যে 4 5 এবং হলো 6, এটা হলো কি আমাদের এ সেটের মান। তারপরে কি করব, ইন্টারসেকশন চিহ্ন দিয়ে বি সেটের মান কি আছে 4 5, তারপর আছে হলো এখানে 6 7, এটা হলো আমাদের কি সেটের মান, বি সেটের মান। এখন আমরা কি করব, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে উভয় সেটের মধ্যে যে উপাদানগুলো বিদ্যমান থাকবে সেটা হবে আমাদের অ্যানসার। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইন্টারসেকশনের ভ্যালু হচ্ছে 4, এখানে 4 উভয় সেটের মধ্যে বিদ্যমান আছে, সেই জন্য 4 হবে আমাদের কি অ্যানসার। আর এখানে আছে 5, এখানে আছে 5, যা উভয় সেটের মধ্যে বিদ্যমান আছে সেজন্য অ্যানসার হবে 5। আর এখানে 6, এখানে 6, এই 6 উভয় সেটের মধ্যে বিদ্যমান, সুতরাং অ্যানসার হবে কি আমাদের 6। তাহলে আমরা কি পাইলাম, আমরা পাইলাম কিন্তু এ ইন্টারসেকশন বি এটার মান পাইলাম।
এখন আমরা কি করব, এ ইন্টারসেকশন বি কে আমরা মূল সেট অর্থাৎ সার্বিক সেট থেকে একে বাদ দিব। তাহলে এখন যদি বাইর করি যে এ ইন্টারসেকশন বি তার উপর কমপ্লিমেন্ট, তার মানে কি করতে হবে, সার্বিক সেট থেকে বাদ দিতে হবে কাকে, এ ইন্টারসেকশন বি এর যে ভ্যালুটা পেলাম তাকে। তাহলে এখন আমাদের ইউর মানটা কত দেওয়া আছে, এখানে ইউর মান দেওয়া আছে 1 2 3 তারপর 4 5 6 এবং হচ্ছে 7, এটা হলো আমাদের কার মান, ইউ এর মান। এখন আমরা মাইনাস করব কাকে, মাইনাস করব হচ্ছে এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি এর আউটপুট আমরা কত পেলাম, এ ইন্টারসেকশন বি আউটপুট পেলাম আমরা 4 5 ইভেন হলো 6, এ ইন্টারসেকশন বি এর আউটপুট। তাহলে আমরা কি করব, আমরা বাদ সেটের কাজটা কিভাবে করেছিলাম, যে যাকে আমি বাদ দেব সে 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 তো পুরোটা বাদ হয়ে যাবে। প্রথম সেট থেকে যাকে বাদ দিচ্ছি সেই সেটের যে উপাদানগুলো, এখানে যদি তুমি থাকো, এখানে লিখলাম শব্দটা কি লিখলাম, তুমি। এই তুমি, তোমাকে তো আমি বাদ দিচ্ছি, তুমি যদি এই শব্দটাও এখানে থাকে তুমি, তাহলে মানে আমাদের সেটের মাঝ থেকে তুমি বাদ হয়ে যাচ্ছ, ঠিক আছে। তো এখন সেই জন্য আমরা কি করব, দ্বিতীয় সেটের মধ্যে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো বাদ হবে, কিন্তু প্রথম সেটের সাথে যে উপাদানগুলো মিলবে সেগুলো নিয়ে বাদ হয়ে যাবে। তার মানে এখানে দেখো, এখানে 4 তো বাদ হয়ে যাবে, প্রথম সেটের মধ্যে 4 আছে কিনা, আছে, তাহলে প্রথম সেট থেকে এটাকে আমরা ক্রস কেটে দেব, প্রথম সেট থেকে সে চলে গেল। এখানে 5 আছে, তার প্রথম সেটের মধ্যে 5 আছে, প্রথম সেট থেকে 5 চলে গেল। এখানে কি 6 আছে, প্রথম সেট থেকে আমরা 6 কে বিদায় করে দিলাম। এখন এখানে কি থাকে, এখন এখানে থাকতেছে হলো 1 2 আর 3 এবং কি 7। তাহলে এখন এ আমরা যদি এই পাশের মানটাকে আমরা লিখি, এই পাশের মানটাকে আমরা পাইলাম হচ্ছে 1 2 3 আর 7। এখন এটা আমরা এটা কি পাইলাম, এটা আমরা বাম পক্ষ পাইলাম, এখানে লিখবো হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা বাম পক্ষ পাইলাম। কারণ এই বাম পক্ষটা আমরা এইভাবে সলভ করতে পারি। আচ্ছা, তো এখন আমরা কি করব, ডান পক্ষটি সলভ করব। একটু দেখো সবাই, ডান পক্ষটা কেমনে সলভ করা যায়। ডান পক্ষের মধ্যে বলছে এ আলাদা করে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট আমরা বের করব, আলাদাভাবে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট বের করে তার মাঝে কি করব, তার মাঝে আমরা ইউনিয়ন করে ফেলবো। তো দেখো, এ কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়, এ কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়, এ কমপ্লিমেন্ট বলতে বোঝায় ইউ থেকে বাদ দেবো কাকে, এ কে। তাহলে ইউ সেটের মান কি দেওয়া আছে, 1 2 3 4 5 6 ইভেন হলো 7, এটা হলো ইউ সেটের মান। তাহলে আমরা বাদ দিব কাকে, এ কে। এ সেটের মান দেওয়া আছে 4 5 6, এটা হলো এ সেটের মান। আচ্ছা, তো এখন আমরা কি করতে হবে আমাদের, যে এখানে দেখো, 4 কে তো বাদ দিচ্ছি, 4 কি আমাদের এই সেট থেকে মিলে যাচ্ছে 4, এই 4 মিলে যাচ্ছে কাটা, 5 5 মিলে যাচ্ছে 5 কে কেটে দেব, 6 6 মিলে যাচ্ছে 6 কে কেটে দেব। তারপরে এখানে কি থাকে, প্রথম সেটের মধ্যে 1 2 আর 3 আর 7 থাকে, এটা আমরা পেলাম হচ্ছে এ কমপ্লিমেন্ট। এখন আমরা বি কমপ্লিমেন্ট যদি বের করি, ইউ থেকে বি কে বাদ দেব, তাহলে ইউ সেটের মান কি দেওয়া আছে, আমরা এই পাশে লিখি, ইউ সেটের মান দেওয়া আছে হচ্ছে 1 2 3 4 5 6 ইভেন 7, এটা হলো ইউ সেটের মান। তো বাদ দিচ্ছি কাকে, আমরা কিন্তু বাদ দিচ্ছি হলো বি সেটকে। বি সেটের মান কি দেওয়া আছে, বি সেটের মান দেওয়া আছে 4 5 6 ইভেন হচ্ছে 7। এখন আমরা এই 4 কে যে বাদ দেবো, তাহলে আমাদের মূল সেট থেকে 4 চলে যাবে, 5 মূল সেট থেকে 5 চলে যাবে, 6 মূল সেট থেকে চলে যাবে, ইভেন 7 মূল সেট থেকে চলে যাবে। যাওয়ার পর এখানে কি থাকে, 1 2 3 থাকে। তো এখন আমরা কি করব, এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টের মাঝে আমরা কি করে ফেলবো, ইউনিয়ন করে ফেলবো। আমরা সেটা এখন দ্রুত করে ফেলি, এ এবং বি কমপ্লিমেন্টের মাঝে ইউনিয়নটা। তো এখন দেখো, এখানে এ এবং বি কমপ্লিমেন্টের মাঝে যদি ইউনিয়ন করি, তাহলে এখন আমরা কি পাবো, জিনিসটা খেয়াল করো। তাহলে এখন লিখলাম এ কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্টের মান 1 2 3 আর 7, তারপরে ইউনিয়ন বি কমপ্লিমেন্টের মান 1 2 3। তো এখন এদের মাঝে 1 2 3 7, দেখো সকল উপাদান নিয়ে গঠিত সেট। ইউনিয়নের অর্থটা তো আমি বলছিলাম, ইউনিয়ন মানে কি, যেগুলো মিলবে সেই উপাদানগুলো হবে এবং যে উপাদানগুলোর কোনো মিল থাকবে না সেগুলো হবে। ইউনিয়ন মানে সকল উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে দেখো, এখানে 1 1 মিল আছে, তাহলে 1 হবে, এখানে 2 2 মিল আছে, আমরা 2 কেও লিখবো, 3 3 এখানে মিল আছে, আমরা 3 কেও লিখবো,
আর হচ্ছে 7 তো মিল নেই, তো 7ও কিন্তু হবে, কারণ হচ্ছে এটা ইউনিয়ন মানে সকল উপাদান নিয়ে গঠিত সেট। এটাকে আমরা বলবো কি সেট? এটাকে আমরা বলবো হচ্ছে কি ডান পক্ষ। তাহলে দেখো এখানে খেয়াল করো, ডান পক্ষ আর হলো আমাদের কি বাম পক্ষ মিলে গেছে। বাম পক্ষের মান বের করছিলাম 1 2 3 7, 1 2 3 7, ডান পক্ষের মান 1 2 3 7। তাহলে আমরা কি করলাম, এই দুটো ম্যাথ এখন সলভ করতে পারলাম। এইভাবে যে কোনো প্রমাণ আসলে যেন তোমরা পরীক্ষায় করতে পারো। আচ্ছা, তারপরে এখন আমরা যে কাজটা করব, এখন করব 3 নাম্বার। এটা একেবারে 100%, এটা 100%, এই ম্যাথটি 100% পরীক্ষা আসেই বরাবরই। ঠিক আছে, তোমরা এই ম্যাথটি বেশি বেশি করে প্র্যাকটিস করে যাবে। নিয়মটা জাস্ট নিয়ম, এ সেটের উপাদান সংখ্যা n হলে দেখাও যে p অফ c এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তো এখন এখানে খেয়াল করো যে আমরা c সেট, সি বলতে কি বোঝাইতেছে, সি ইকুয়াল হচ্ছে এ ইউনিয়ন বি, এটা হলো আমরা কি সি মেনশন করতেছি। তাহলে আগে সর্বপ্রথম আমরা সি সেটটা বের করে নেব এখানে, যে সি বলছে কি এ ইউনিয়ন বি, তার মানে কি সি সেটের এর মান কত, এর মান কিন্তু হচ্ছে কি 4 5 6। তাহলে আমরা এর মানটা লিখলাম 4 5, ইভেন হলো 6, এটা আমাদের কার মান, এর মান। তারপরে ইউনিয়ন, এখানে কার মান বসাবো, বির মান। বির মানটা কত, আমরা বির মানটা পেয়েছিলাম 4 5 6 ইভেন অ্যান্ড 7। তো এখন এদের মাঝে যদি আমরা ইউনিয়ন করি, এদের মাঝে যদি আমরা ইউনিয়ন করি তাহলে আমরা কি পাবো, ইউনিয়ন করলে দেখো 4 পাচ্ছি, তাহলে 4 5 6 এবং হচ্ছে 7, এটার মাঝে ইউনিয়ন করলে 4 5 6 7। এই ইউনিয়ন সেটের উপসেট কয়টি হবে, উপসেট হবে, উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে কত, 2 হচ্ছে কয়বার গুণন হবে, 4 বার। যদি আমরা 2 4 বার গুণে 2 গুণন 2 গুণন 2 গুণন 2, তার মানে কত হবে 4, তারপরে হচ্ছে কি আবার 4, তার মানে উপাদান পাবো আমরা কয়টি, 16টি। ঠিক আছে, 2 এর উপর টু দি পাওয়ার n সংখ্যক উপাদান পাবো। তাহলে 2 এর উপর 4 পাওয়ার দিলে 2 কয়বার গুণন হবে, 4 বার। আর 2 4 বার গুণন মানে কত, 2 4 বার গুণন মানে 16। আচ্ছা, তো এখন যদি 2n কে সমর্থন করে, এখন আমরা এখানে সি মানটা নিচ্ছি আলাদা করে। তো সি মানটা আমরা কত পেলাম, সি মান পেলাম 4 5 6 এবং 7। আমরা অত কোনো কথা লিখবো না, জাস্ট আমরা ম্যাথটা সলভ করব। এখানে শুরু করবেন, লিখবেন হচ্ছে কি এখানে সি সেটের উপাদান সংখ্যা, সি সেটের, বা এখানে একটু সুন্দর করে লিখি যে সি সেটের কি সংখ্যা, সি সেটের উপাদান সংখ্যা, সি সেটের উপাদান সংখ্যা যেখানে n ইজ ইকুয়াল টু কত, 4। সি সেটের উপাদান সংখ্যা যেখানে কি হবে, n ইজ ইকুয়াল টু। তো তারপর আমরা কি করব, পি অফ সি। খেয়াল করো এখানে বলছে যে পি অফ সি মানে কি করতে হবে, যে সি সেটের পি অফ সি মানে সি সেটের আমাদের শক্তি সেট বের করতে হবে। তো এখন যদি লিখি যে সি সেটের, এখানে লিখব যে সি সেটের শক্তি সেট। এই সি সেটের যে শক্তি সেট সেটা কিন্তু কি আমরা প্রকাশ করি পি অফ সি দ্বারা। আর আমরা শুরু করব একটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু করব। তো এখন দেখো সি সেটের উপাদানগুলো প্রথমে আমরা একটি একটি করি, বা এটা কি কাজ করতে, প্রথমে সম্পূর্ণ উপাদানটা লিখব 4 5 6 7। আচ্ছা, লিখে এটাকে আমরা কি করব, এটা যেহেতু একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দেব এই উপাদানটিকে। তারপরে আমরা তিনটা করি, কতগুলো লিখতে পারবো, আগে আমরা 4 দ্বারা শুরু করব। তাহলে 4 5 এবং 6 একটা লিখলাম। তারপর আবার এখানে 4 দ্বারাই শুরু, 4 5 6, এবার 4 6 7। তারপরে আমরা কি 4 দ্বারা কিন্তু আর তিনটা করে লেখা সম্ভব নয়, এবার 5 দ্বারা শুরু করব। 5 দ্বারা যদি শুরু করি তাহলে 5 6 এবং 7 আমাদের 5 দ্বারা ওকে। আর 5 দ্বারা তিনটা করে লেখা সম্ভব নয়, এখন আমরা কি করব, দুইটা করে লিখব। তাহলে 4 দ্বারা আবার শুরু, দুইটা করে 4 5 মিলে একটা উপাদান, তারপর 4 6 একটি উপাদান, তারপর কি লিখব 4 6 4 7 একটি উপাদান। ওকে, 4 6 4 5 4 6 এবং তাহলে 4 দিয়ে একটা 4 5, আবার কি 4 6, আবার কি 4 7, দুইটা করে 4 দিয়ে গেল। এবার আমরা কি করব, 5 দ্বারা শুরু করব, আবার 5 6 নিয়ে একটা উপাদান, তারপরে কি 5 5 7 দিয়ে একটি উপাদান। তাহলে আমরা কি করলাম 5 6 5 7 ইভেন আমাদের 5 দ্বারা শেষ। এবার আমরা 6 7 6 দিয়ে শুরু করলাম। তাহলে প্রথমে 4টি লিখলাম, তারপর তিনটা করে লিখবো, তারপর দুইটা করে লিখবো, তারপর একটা করে লিখবো, তারপর রিসেট লিখবো। এখন আমরা একটা করে উপাদান লেখা শুরু করব। একটা করে উপাদান 4 একটি, তারপর 5 একটি,
6 একটি, ইভেন 7 একটি, ইভেন তারপরে কি আছে ফাঁকা সেট ওডি আছে। এবং এটা যেহেতু শক্তি সেট উপসেটগুলো একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করলে সেটা শক্তি সেট হয়ে যায়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমরা আর একটা উপাদান কোনটা লিখি নেই 4 6 7 4 6 7 5 6 4 5 7 4 5 7 4 5 7 ওইটা লিখি নাই। ওইটা এখন লিখবো আমরা যে এখানে আরেকটি উপাদান লেখা লাগতো 4 4 5 ইভেন 7, তাহলে আমাদের 16টি হয়ে যাচ্ছে 4 5 7। দেখো এখানে 4 আমরা কি লিখলাম প্রথমে প্রথমে 4টা যা থাকবে যতগুলো থাকবে ততগুলা, তারপরে আমরা কি করব প্রথমে এখানে যতগুলো উপাদান থাকবে ততগুলো নিয়ে একটি উপসেট, তারপরে কি করব একটা উপাদান কমে দিয়ে আমরা কি করব 4টা আছে একটা উপাদান কমালে 3টা করে কত উপায় এটাকে লেখা যায়। তাহলে দেখো 4 5 6 4 5 6 3টা করে এই উপায়, 4 5 4 6 7 3টা করে এই উপায়, আর একটা হলো 4 5 7। তাহলে 4 5 6 4 5 7 দুইটা, আর হলো 4 6 7 তিনটা, আর একটা লেখা যাবে 5 6 7 5 6 7। তারপরে 3টা করে সর্বোচ্চ কত উপায় লেখা যায় একটু বুদ্ধি খাটিয়ে লিখতে হবে। তারপর দুইটা করে 4 5 4 6, এই যে 4 5 তারপরে 4 6, তারপরে কি আছে তারপরে 4 7 4 7, তারপর কি হবে 5 6 5 6 5 7 6 7। মানে কি করব আমরা 4 কে ধরে দুটা করে লিখব 4 5 4 6 4 7 4 দিয়ে ওকে 5 দিয়ে শুরু করব 5 6 5 7 5 6 5 7 5 দিয়ে 5 দ্বারা দুইটা করে লেখা শেষ। তারপর 6 দিয়ে লিখব 6 7, তারপর আমরা 6 7 6 7 দুইটা দ্বারা লেখা শেষ। তারপর একটা করে লিখব 4 5 6 7 আলাদা আলাদা একটা করে লিখলাম, তারপর ওডি চিহ্ন দেব। দেওয়ার পর এখানে আমরা টোটালি দেখব কয়টা হয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো আমরা এখানে লিখতে পারি এখন যে পি অফ সি এর উপাদান সংখ্যা, পি অফ সি এর উপাদান কি উপাদান সংখ্যা কত 16। এই 16কে আমরা লিখতে পারি 2 এর উপর 4 পাওয়ার, আর এখানে দেখো 4 ইজ ইকুয়াল টু কিন্তু n, তার মানে লিখতে পারি 2 টু দি পাওয়ার হচ্ছে n। 4 এর জায়গায় কি লিখবো n, তার 2 টু দি পাওয়ার n। তার মানে আমরা নিঃসন্দেহে লিখতে পারি যে সি সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এটা প্রমাণ করার পরে লিখে দেব যে কি পি অফ মানে n মানে সি সেটের উপাদান সংখ্যা, এটা ছিল সি সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এখন আমরা নেক্সট প্রবলেমটি সলভ করব। আমরা শুধুমাত্র 4 থেকে 5টা টাইপের মধ্যেই এই ক্লাসটি আমরা শেষ করব। 4 থেকে 5টা টাইপ আমরা একদম কভার করব, 4 থেকে 5টা টাইপ। তাহলে এই পুরো সিকিউ সেট এবং ফাংশন থেকে কোনো কোশ্চেনেই তোমাদের সমস্যা হবে না ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। আমরা ছোট ছোট কুইজ দেব, এই কুইজগুলোর অ্যান্সার লিখে আমার এই কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে পেজে গ্রুপের লিংক দেওয়া থাকবে, এই গ্রুপে ঢুকে তোমরা কি করবে আপলোড করবে। এখন একটা কুইজ দিচ্ছি, তো দেখো কুইজটা হলো এরকম যে যদি x বিলংস টু n দেই এবং এখানে হচ্ছে -10 থেকে x এর মানটা বড় কিন্তু 7 অপেক্ষা ছোট, এটা হলো এ সেট। এই সেটকে গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কি হবে, এটার অ্যান্সার অবশ্যই কমেন্ট বক্সে অথবা ফেসবুক গ্রুপে আপলোড করে ফেলো। ঠিক আছে, যারা কন্টিনিউ এই অ্যান্সারগুলো দিতে পারবেন তাদের জন্য নিউমেরিক একাডেমির পক্ষ থেকে গিফট থাকবে। ঠিক আছে, আচ্ছা তো আমরা দেখব কে কে অ্যান্সারগুলো কন্টিনিউ করতে পারতেছেন। আচ্ছা এটার অ্যান্সার লিখে দেবেন কমেন্ট বক্সে অথবা আমাদের ফেসবুক গ্রুপে। এখন আমরা যেটা সলভ করব 4 নাম্বার কোশ্চেনটি। দেখো 4 নাম্বার কোশ্চেনটি কি বলছে, 2 নং হতে x এবং y এর মান নির্ণয় করো। 2 নম্বর কি ছিল, এখানে 2 নং বলছি, উদ্দীপকে দেওয়া আছে 1 নং। তো আমরা এই 1 নং থেকে কার মান বের করব, x এবং y এর মানটা নির্ণয় করব।
তো কার্তেশীয় গুণজ বা কার্তিক ক্রমজোড়ের কার্তেশীয় গুণজের শর্ত অনুসারে আমরা ক্রমজোড় মানে আমাদের সেট সমতা থিওরি থেকে ক্রমজোড়ের কার্তেশীয় গুণজের সেট সমতার থিওরি থেকে আমরা লিখব যে শর্তমতে কি শর্তমতে হচ্ছে, খেয়াল করো এখানে এটাকে আমরা বলি প্রথম আর এটাকে বলি কি প্রথম। তার মানে কি প্রথম এবং প্রথম ক্রমজোড়ের ক্ষেত্রে কি হয়, যদি মাঝখানে ইকুয়াল চিহ্ন থাকে তার বাম পাশার এবং ডান পাশ প্রথম উপাদান মিলে যাবে, দ্বিতীয় উপাদান সমান হবে বা মিলে যাবে, সমান হবে। তাহলে এখানে প্রথম উপাদান কি আছে, x - a, আমরা শর্তমতে লিখবো কি x - a, এটা প্রথম উপাদান। আর দ্বিতীয় সমান চিহ্নের মধ্যে সমান চিহ্নের পরের মধ্যে প্রথম উপাদান কি আছে, y - 2a, তাহলে y - 2a, এটা আমরা ক্রমজোড়ের কার্তেশীয় গুণজ বা ক্রমজোড়ের শর্ত অনুসারে এটাকে লিখতে পারি। আচ্ছা, তারপরে কি এখানে আছে আমাদের হচ্ছে কি y + 2a, আমরা এখানে লিখলাম y + 2a। তারপর এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 2x + a, আমরা এখানে লিখব যে 2x + a। একটা কি পেলাম x - a = y - 2a, আরেকটা পেলাম y + 2a = 2x + a। এখান থেকে আমরা কি করব, x এবং y এর মানটা নির্ণয় করব এখান থেকে। তো এটাকে আমরা যদি এখন এই দুটো সমীকরণ থেকে আমরা কার মান নির্ণয় করব, x এবং y এর মান। তুমি যেভাবে চিন্তা করবা এটা সেইভাবে তুমি সলভ করতে পারবা। আমরা যেভাবে করে দিই ঠিক ওইভাবে করতে হবে নো, তুমি তোমার চিন্তা তোমার থিংকিংটা একটু ইনক্রিজ করতে হবে, ডেভেলপ করতে হবে, ঠিক আছে। তুমি এখান থেকে শুধুমাত্র x এবং y এর মানটা নির্ণয় করবা, তুমি যেভাবে চিন্তা করবা এটাকে তুমি কার্তেশীয়, এটাকে তুমি হচ্ছে আর গুণন, এটাকে তুমি বজ্র গুণন, এটাকে তুমি মানে প্রতিস্থাপন পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতির সাহায্যে তুমি x y এর মানটা নির্ণয় করতে এখানে পারবা। তো এখন খেয়াল করো আমি কি করব, এখান থেকে প্রথম সমীকরণ থেকে অনলি x এর মানটা ফাইন্ড আউট করে নিয়ে x এর মানটা 2 নম্বর সমীকরণে বসে আমি y এর মানটা নির্ণয় করব। তো আমরা এটাকে লিখলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটাকে আমি লিখে দিলাম 2 নম্বর সমীকরণ। এখন লিখলাম যে 1 নং হতে x - a = y - 2a, আমি 1 নং হতে x এর মানটা বের করব। x এর মানটা কি হবে -a, ওই পাশে গেলে কি হবে +a, তার মানে কি y এখানে আছে -2a, এই -a এর সামনে মাইনাস, সমান চিহ্ন এই পাশে মাইনাস, ওই পাশে গেলে হবে কি +a, তাহলে x = y, এখানে 2a থেকে a মানে 2 এর সামনে মাইনাস, এর সামনে কিন্তু প্লাস, তার মানে 2 এর থেকে a কে বাদ দিলে আমাদের থাকবে -a। তাহলে x এর মানটা আমরা কি পেলাম, x এর মানটা পেলাম কিন্তু y - a। এখন এই x এর মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দেব। দেখো আমরা লিখতে পারি যে x এর মান 2 নং সমীকরণে বসাই, x এর মান 2 নং সমীকরণে বসাই। x এর মান যদি 2 নং সমীকরণে বসাও, খেয়াল করো এখানে কি পাবা, এখানে পাচ্ছ কিন্তু যে y + 2a, তাহলে 2 ইনটু x এর জায়গায় কি বসাবো, x এর মান কি y - 2a, ঠিক 2 নম্বর সমীকরণে যে জায়গায় আমাদের কি থাকবে x থাকবে, এই 2 নম্বর সমীকরণে দেখো এটা আমাদের x, এই x এর জায়গায় x সমান কি আছে, x সমান কিন্তু দেওয়া আছে যে y - a, x এর মান কি দেওয়া আছে y - a, তাহলে x এর মান যেহেতু এটা, এই মানটা x এর এই জায়গায় কাকে, x এর এই মানটাকে এখানে যা আমি বসাবো, x এর এই মানটাকে, x এর মান কি y - a, ঠিক এই মানটাকে x এর জায়গায় আমি কি করব জাস্ট বসিয়ে দেব। তাহলে এখানে x এর জায়গায় কাকে বসাবো y - a, আর এখানে কি আছে a আছে। এখন এখান থেকে এটা সলভ করি, y + 2a = 2 দ্বারা y কে গুণ করলে 2y - 2a প্লাস কিন্তু a। তার মানে এখানে দেখো আমরা কি করতে পারি যে y, এই যে 2y এটাকে যদি সমান চিহ্ন এই পাশে আমি আনি, এটাকে যদি সমান চিহ্ন কি করি এই পাশে নিয়ে আসি, এর সামনে আসে প্লাস, তাহলে সমান চিহ্নর এই পাশে আসলে তা হয়ে যাবে কি -2y। এখন খেয়াল করো এই -2a থেকে +a কে বাদ দিলে এখানে থাকতেছে -a। আমি আরেকটা কাজ করব, এই 2y এর সামনে চিহ্ন আছে প্লাস, একে যদি সমান চিহ্নর ওই পাশে নিয়ে যান তাহলে কি হয়ে যাবে, তা হয়ে যাবে কিন্তু মাইনাস, তাহলে -2a। আমরা এতটুকু বুঝতে পেরেছি। আবার দেখো 2y থেকে y কে বাদ দিলে আমরা পাবো কি
মাইনাস ওয়াই, আর এখানে 2y আর a দুটোর সামনে যেহেতু মাইনাস 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 কি হবে, প্লাস হবে, তার মানে কি মাইনাস 3a। এখন কি করা যায়, এই মাইনাস মাইনাস কাটিয়ে দিলাম, তাহলে ফাইনালি কি পেলাম, y ইজ ইকুয়াল টু 3। এখন আমি কি করব, এখন আমি জাস্ট y এর মানটি, y এর মান কয় নাম্বার সমীকরণে বসাবো, 3 নং সমীকরণে বসাবো। y এর মান 3 নং সমীকরণে বসাই, 3 নং সমীকরণে বসাই। তাহলে y এর মান যে 3 নং সমীকরণে বসাবো, বসালে আমি x এর মানটা পাবো, x সমান y এর মান কত আছে, y এর মান কিন্তু 3a পাইছি, y এর মান কত পাইছি, 3a। তাহলে এখন দেখো y এর মান যে 3a পাইলাম, সেটা কি y এর জায়গায় আমি বসিয়ে দেব। তাহলে এখানে দেখো খেয়াল করো আবার যে y এর মানটা কত, 3a, y এর মানটা কত, y এর মান হচ্ছে 3a। এখানে এই y এর জায়গায় কাকে বসাবো, y এর জায়গায় আমি এই মানটা বসাবো, কারণ y সমান কি, y সমান হচ্ছে 3a। তার মানে x এর জায়গায়, তাহলে x এর, তখন আমি x এর মানটা পেয়ে যাব, y এর জায়গায় বসাইতেছি 3a, আর এখানে কি আছে, এখানে আছে মাইনাস a। তার মানে x ইজ ইকুয়াল টু 3a থেকে a বাদ দিলে কি পাবো আমরা, 2a পাবো। তো ফাইনালি আমরা 4 নাম্বারটা সলভ করতে পারলাম যে x এর মান কত পাইছি, x এর মান পাইলাম 2a, আর y এর মান কিন্তু আমরা পাইছি কত, 3a। এটা হচ্ছে টাইপ 1। এখন আমরা টাইপ 2 নিয়ে কথা বলবো। টাইপ 2 এর মধ্যে পরীক্ষায় আসবে, মানে আসবেই এমন কিছু ইম্পর্টেন্ট ম্যাথ নেওয়া হয়েছে, যে এই ম্যাথগুলো যদি তোমরা কি করো, বোর্ডগুলো যদি অ্যানালাইসিস করো, তাহলে দেখবা যে ম্যাক্সিমাম বোর্ডের মধ্যে এই টাইপের ম্যাথগুলো এসে থাকে। তা আমি রেফারেন্স হিসেবে ঢাকা বোর্ড 24, দিনাজপুর বোর্ড 24 থেকে একটা ম্যাথ নিয়েছি, এবং কুমিল্লা বোর্ড 24 থেকে একটা ম্যাথ নিয়েছি, এবং সর্বশেষ আর একটা ম্যাথ নিয়েছি অন্য একটা বোর্ড থেকে। তো এই যে এই টাইপের কোশ্চেনগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি স্টুডেন্টস, ঠিক আছে। আমরা এখন এই টাইপের ম্যাথগুলো সলভ করব। প্রথমে দেখো খেয়াল করো যে 1 নাম্বার ম্যাথটির মধ্যে কি বলছে, এফ অফ এ মানে একটা ফাংশন। এখন ম্যাক্সিমাম পোলাপান ফাংশন জিনিসটা বোঝে না, আমি ফাংশনটা জাস্ট শর্টকাটে একটু বোঝাই। ফাংশন জিনিসটা কি, ফাংশন, আচ্ছা এই ফাংশনটা যদি প্র্যাকটিক্যাল বেস একটু চিন্তা করো, ফাংশনটা প্র্যাকটিক্যাল বেস, তাহলে একটু ভালোভাবে রিয়ালাইজ করতে পারবা, অ্যানালাইসিস করতে পারবা যে ফাংশনটা আসলে কি করে। ধরো তুমি কি করলা, মনে করো যে তুমি একটা মেশিন কিনলা, ব্যবসা বাণিজ্য শুরু করবে, একটা মেশিন কিনলা, যে এই মেশিনটা তুমি কি করবা, যে কোনো একটা প্রোডাক্টের মেশিন কিনলা। ইমাজিন ধরো তুমি ধান মাড়াই করা একটা মেশিন কিনলা। এখন তুমি কি করবা, যে ওই মেশিনটার মধ্যে ধান দিবা। তাহলে যে ধান দিচ্ছে, আমরা যে ধান দিচ্ছি, ফলাফল হিসেবে আমরা দুইটা জিনিস পাচ্ছি। একটা কিন্তু আমরা যেটা এলাকা ভিত্তিক আমরা চাল বলে থাকি, চাল, আর একটা কিন্তু আমরা গুঁড়া, মানে যেটা আর কি অপোজিট, যে অবশিষ্ট যে অংশটা সেটা আমরা কিন্তু পাচ্ছি। তো আমরা প্রায়োরিটি বা প্রাধান্য দিব চালকে, আর এই মেশিনটা কিন্তু ধান মাড়াই করার মেশিন। তাহলে তুমি এখানে কি দুইটা দুইটা অংশ, একটা হলো তুমি একটা হলার, এটা একটা হলার, এখানে তুমি কি করতেছো, ধান দিচ্ছ। তাহলে অসংখ্য ধান দিতে পারবা, তুমি যে ধান দিচ্ছ, এই ধান ইচ্ছা মতো দিতে পারতেছো, 2 মণ 4 মণ 5 মণ 10 মণ 20 মণ ইচ্ছা মতো ধান তুমি এখানে দিতে পারতেছো। এই যে ধান যে ইচ্ছা মতো, এই ধান এটাকে বলা এক চলক, গ্রহণযোগ্য। এই ধানটা কিন্তু চালের উপর ডিপেন্ড না, চাল কিন্তু ধানের উপর ডিপেন্ডেন্ট, ভালো করে বোঝো। চালটা হচ্ছে ধানের উপর ডিপেন্ডেন্ট, ধান কিন্তু চালের উপর ডিপেন্ডেন্ট নয়। তো বিষয়টা হচ্ছে কি, আমাদের চাল যেহেতু ধানের উপর ডিপেন্ডেন্ট, তার মানে ধানটা আমরা এখানে দিচ্ছি, ঠিক আছে। তো এখন এই যে ধানটা দিচ্ছি, এটাকে আমরা বলি এক্স চলক, এটাকে আমরা বলবো এক্স চলক। তাহলে আমরা এক্স হলারের মধ্যে দিচ্ছি, এইভাবে এক্স ঢুকাইতেছি, মানে ইনপুট দিচ্ছি, আর ফলাফল স্বরূপ আমরা ওয়াই পাচ্ছি। যেটা আমরা চাল পাচ্ছি, এটা ফলাফল সব কি ওয়াই। তাহলে আমরা দিচ্ছি কি এখানে এক্স, পাচ্ছি কি আমরা ওয়াই, ঠিক আছে, ধান মাড়াই করা মেশিনের সাহায্যে। তাহলে এখন যদি বলি ফাংশন কি, তার মানে কি আমরা এক্স এর মান দিব, এক্স এর মান দিব 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 দিতে থাকবো, ওয়াই এর মান আমরা চাল আমরা পেতে থাকবো। কিন্তু এমনটা হুট করে পড়লা যে এক্স এর ধানের মধ্যে কি একটা ইটের গুড়টা, মানে ইট আছে না, ইট ছোট ছোট ইট, যে গুঁড়া ইট ধানের সাথে চলে গেছে। তাহলে কি হলারটা নষ্ট হয়ে যাবে, মানে মেশিনটা পুরোটা নষ্ট হয়ে যাবে, আবার রিফাইনিং করতে হবে, ঠিক আছে। তো এই রকম জিনিস, তো এই রকম জিনিসটা যে এক্স এর যত মানগুলোর জন্য ওয়াই এর মান বের করা সম্ভব, সবগুলোই ফাংশন। কিন্তু এক্স এর জায়গায়, মানে ধানের জায়গায় যখনই ইট চলে আসবে, তখন সেটা ফাংশন না, ওটা নষ্ট হয়ে যাবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো এই রকম ধরেন আমাদের এটা হচ্ছে একটা হলার,
এটা আরেকটা জিনিস। তো আমরা এখানে কি করব, এই জায়গাতে আমরা x এর মানগুলো দেব, x এর মান। তো x এর মান দিব, এটা একটা ফাংশন নিলাম যে কি f of x is equal to 2x plus 1, এটা একটা ফাংশন নিলাম। আরো একটা ভালো বোঝা যাবে যদি লিখি 1 ভাগ x plus 1, এটা একটা ফাংশন নিলাম। এখন তুমি কি করবা, যে x এর মানটা তুমি ইচ্ছা মতো দিতে থাকবা, কিন্তু x এর মান যখন তুমি 1 দিবা তাহলে কত পাবা, x এর মান যখন ওইখানে 1 বসাবা 1 ভাগ 1 প্লাস 1, তার মানে পাইলা কিন্তু 2, তাহলে x এর মান 1 ভাগ 2 পাইলা। x এর মান কি করলে, যখন তুমি 1 বসালা তাহলে ফলাফল স্বরূপ কি পেলা, 1 ভাগ 2 পেলা। x টা হলো ধান আর 1 ভাগ 2 হলো আমাদের চাল। তো এখন আমরা কি করব, x এর মান এখানে ভুল করে তুমি বসাইছো -1, কি বসাইছো -1, কিন্তু এইবার কপালে হাত 1 ভাগ -1 প্লাস 1, তাহলে 1 ভাগ 0, এইভাবে কপালে হাত দিছো, হায় হায় সর্বনাশ। 1 ভাগ 0 মানে কি অসংজ্ঞায়িত, এই 1 ভাগ 0 অসংজ্ঞায়িত, তার মানে কি এখন আমি যদি বলি ধানের সাথে -1, এই যে x এর যে চলকগুলো আমি নিতাম, এখন x এর চলকগুলোর মধ্যে এখন -1 কি ইটের গুঁড়ে হয়ে গেছে, সেই জন্য আমার কি হয়েছে, এই মেকানিজমটা নষ্ট হয়ে গেছে। তার মানে আমি কি করব, এখন এটাকে রিফাইনিং করব। রিফাইনিং মানে কি, ইটের গুঁড়াটাকে এখান থেকে বাদ দিয়ে দেব, শুধুমাত্র কি থাকবে এখানে আমাদের ধান থাকবে। শুধু ধানগুলো যদি এখানে আমরা ইনপুট দিতে পারি, ফলাফল স্বরূপ আমরা চালগুলো পেয়ে যাব। এটা হচ্ছে ফাংশন। তার মানে কি আমাদের শুধু -1 বাদে। এখন আমি বুঝবো কিভাবে, f of x সমান 1 ভাগ x প্লাস 1, এই জায়গাটার মধ্যে এই মানটা বাদে, ঠিক আছে, এই মানটা কি 0 হওয়া যাবে না, কারণ কোনো একটা ভগ্নাংশ কোনো একটা ফাংশনের মধ্যে যদি হরটা কখনো 0 হয়ে যায়, এই জিনিসটা যদি কখনো 0 হয়ে যায়, তাহলে কি এইভাবে মাথায় হাত, হায় 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 ফাংশনটা নষ্ট হয়ে গিয়েছে। তার মানে এই জিনিসটি কি হওয়া যাবে না, 0 করা যাবে না। তার মানে কি x প্লাস 1 তুমি কি করে দিবা, ডাজ নট 0, তাহলে x প্লাস 1 কি করে দিবা, ডাজ নট 0, তার মানে x এর মানটা কি পেলে এখান থেকে -1। তার মানে কি এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে যতক্ষণ পর্যন্ত x এর মানটা -1 থাকবে না। তার মানে বলতে পারি যে f of x সংজ্ঞায়িত, এই ফাংশনটা আমাদের সংজ্ঞায়িত শুধুমাত্র x এর মানটা -1 বাদে। -1 বাদে x এর ওই যে হলার মধ্যে আমরা যে ধান দিতে পারতেছি ইটের গুঁড়া বাদে, তার মানে এর যে ধানগুলো দিতে পারতেছি এটা হলো x এর মান, আর ইটের গুঁড়াটা হচ্ছে আমাদের কি এই যে মানের জন্য পুরো মেশিনটা নষ্ট হয়ে যাবে, পুরো ফাংশনটা নষ্ট হয়ে যাবে, শুধুমাত্র সেই মানটা বাদে x এর সকল মানের জন্য কি গ্রহণযোগ্য। আমরা মোটামুটি ফাংশনটা বুঝতে পেরেছি। তাহলে ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে x এর মান, x এর যত সকল মান বসালে যেন আমরা y এর মান পাই, তাহলে x এবং y সংমিশ্রণে আমরা যা গঠিত পাবো সেটি হলো আমাদের ফাংশন। আচ্ছা, তাহলে ফাংশন জিনিসটা বুঝলাম। আচ্ছা, এখানে ফাংশনের মধ্যে আমরা একটু ক্রমজোরের টপিকটা আসি। যেমন আমরা এখানে কি ফাংশন, এটা আমাদের ছিল ফাংশন, তবে এখানে একটা প্রশ্ন হতে পারে, স্যার এইবার একটা বুদ্ধি বাড়াইছে কি, যে আপনি তো বললেন ফাংশন আর অন্যয়, এই অন্যয় টপিকটা একটু ক্লিয়ার করা হচ্ছে, একটু জাস্ট একটু। এখন দেখো পৃথিবীতে যত সম্পর্ক আছে সকল সম্পর্কই কিন্তু অন্যয়। আই মিন দ্যাট, আই রিপিট, পৃথিবীতে যত সম্পর্ক আছে, ভাই বোনের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, বিএফজিএফ এর সম্পর্ক, যত সম্পর্ক আছে সকল সম্পর্কগুলো হচ্ছে আমাদের কি অন্যয়। কিন্তু ফাংশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার বৈধ সম্পর্ক সমাজে, দেশে, কালচারের সমস্ত জায়গায় শুধুমাত্র যত বৈধ সম্পর্ক আছে, বৈধ বিয়ে যদি করতে হয় তাহলে কিভাবে বিয়ে করতে হবে, একটা ডকুমেন্ট নিয়ে বিয়ে করতে হবে। ডকুমেন্ট রিলেটেড ম্যারেজ ইজ ইকুয়াল টু বৈধ, আর ডকুমেন্ট ছাড়া যদি ম্যারেজ হয় সেটা অবৈধ। আর অবৈধ সম্পর্কগুলো হচ্ছে কখনো ফাংশন হবে না, কিন্তু সেটা সম্পর্ক অন্যয়, রিলেশন, কারো না কারোর সাথে রিলেশন আছেই, রিলেশন দ্যাটস মিন অন্যয়। কিন্তু ফাংশন হতে হবে বৈধ সম্পর্ক, রিলেশন অন্যয়, সেই সম্পর্কটা হারাম হালাল উভয় সম্পর্কই অন্যয়, কিন্তু শুধুমাত্র হালাল সম্পর্কটাই হলো
ফাংশন। দেখো আমরা যদি এখানে বলি যে এখানে দিলাম মেয়ে, এবার একটা মজার জিনিসের মাধ্যমে, মজার জিনিসটা খুবই মজার জিনিস এই ফাংশনটা বোঝার জন্য, এখানে দিলাম একটু ছেলে। আমরা বেসিক ক্লাস তো আলাদাভাবে করব, এই ক্লাসটার মধ্যে জাস্ট এই টপিকটা একটু বোঝানোর জন্য আমি এক্সাম্পলগুলো টানতেছি। আচ্ছা এখন দেখো এখানে মেয়ে, একটা মেয়ের নাম দিলাম হচ্ছে কি রহিমা। আচ্ছা যদি নামটা অনেক সুন্দর রহিমা, এখানে দিলাম হচ্ছে আমরা মনে করেন যে জেরিন, এটা একটা নাম দিলাম। আচ্ছা তো এখানে আর একটা নাম দিলাম হচ্ছে রহিম, ঠিক আছে, এরা দুইজন ক্লোজ ফ্রেন্ড। আর এখানে দিলাম হচ্ছে একটা ছেলে দিলাম হচ্ছে আমরা এখানে একটা নাম দিতে পারি, ধরো এখানে দিলাম আমরা জেবিন। আচ্ছা বা এটা লিখি হচ্ছে জেবিন, এটা একটা মেয়ের নাম হয়, আমরা এখানে ছেলের নাম দিয়ে করিম দিলাম। আচ্ছা তো এখন খেয়াল করো আমি কি বললাম, যত সম্পর্ক বৈধ, যত সম্পর্ক, সমস্ত সম্পর্কই হচ্ছে আমাদের ফাংশন, বৈধ সম্পর্ক। খেয়াল কর এই রহিম, এই রহিমা কি করলো, এই রহিমের সাথে রিলেশন শুরু করে দিল, ঠিক আছে। এখন এই রহিমা কি করতেছে, রহিমাকে দুইটা ছেলে পছন্দ করে, একটা রহিম আর একটা করিম। এখন এই রহিমা এই করিমের সাথেও সম্পর্ক শুরু করে দিল, কারণ রহিমা মেয়েটা এমনই, সে দুটো ছেলে মানে প্রপোজালে অ্যাকসেপ্ট করে নিছে, কারণ সে চায় দুইজনের কাছ থেকে যেন ভালো ভালো কিছু খাইতে পারে, ঠিক আছে। আচ্ছা এখন বিষয়টা, এখন যদি বাস্তবতায় ফিরে আসি আমরা, যে রহিম যদি বিয়ের প্রস্তাব দেওয়া হয় যে রহিমা তুমি কাকে বিয়ে করবা, রহিমকে নাকি করিমকে, সে কিন্তু একজনকে চুজ করে নেবে, একসাথে দুইজনকে বিয়ে করতে সে পারবে না, এটা আমাদের সমাজে নট অ্যালাউ। এখন সেই একজনকে চিন্তা করবে, একসাথে দুইজনকে বিয়ে করতে পারবে না, কিন্তু সম্পর্কটা বৈধ নাকি অবৈধ, একটা মেয়ে দুইটা ছেলের সাথে সম্পর্ক, তোমরা এখন কি বলবা, এই সম্পর্কটা বৈধ নাকি অবৈধ? তো নিঃসন্দেহে সম্পর্কটা কিন্তু অবৈধ সম্পর্ক। কি সম্পর্ক? অবৈধ সম্পর্ক। তার মানে কি? তার মানে দেখো এই অবৈধ সম্পর্কটা হচ্ছে আমাদের কি নয়, ফাংশন নয়। অবৈধ সম্পর্কটা কি নয়, ফাংশন নয়। দেখো এখানে যদি লিখি 2, এখানে লিখলাম 5, এখানে লিখলাম 7, এই 2 7 আর 2 মানে 2 5 2 7। এখন দেখো একটা মেয়ে দুইটা ছেলের সাথে সম্পর্ক, এই ক্রমজোড়টা যদি তৈরি করো তাহলে এই মানগুলো আমরা x এর মান বলি, এই মানগুলো কিন্তু আমরা y এর মান বলে থাকি। তাহলে x এর মান যখন ক্রমজোড় পাওয়া 2 এর সাথে 5 এর একটা ক্রমজোড়, আবার কি করবা 2 এর সাথে 7 এর একটি ক্রমজোড়। দেখো খেয়াল করো, তোমরা মুখস্থ করে আসছিলা, এই ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ফাংশন, আর যদি এই ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো যদি একই হয় তাহলে ফাংশন নয়, তার মানে অবৈধ ফাংশন, তার মানে অন্যায়। তার মানে দেখো এই যে 2, এই 2 কিন্তু এটা একটা মেয়ে, এটাও একটা মেয়ে, একটা মেয়ে কি করছে দুটো ছেলের সাথে সম্পর্ক তৈরি করছে, সর্বনাশ, ঠিক আছে, এটা কেউ করতে যায়ও না। তো এখন দেখো, তো একটা একটা মেয়ে দুটো ছেলের সাথে সম্পর্ক, তার মানে কি এই সম্পর্কটা কি বৈধ নাকি অবৈধ? তাহলে এই সম্পর্কটাকে আমরা বলবো অবৈধ সম্পর্ক। এই অবৈধ সম্পর্ক যত আছে, এই অবৈধ সম্পর্ক যত আছে সকল অবৈধ সম্পর্কই কি ফাংশন নয়, ঠিক আছে। এখন আসি আমরা বৈধ সম্পর্ক। এখন এটাকে যদি চেঞ্জ করে দেই, জাস্ট এটাকে আমরা একটু চেঞ্জ করে দেই, এবার কি করিম নামের ছেলেটি কি করলো, দুইটা মেয়ের সাথে রিলেশন শুরু করলো। হ্যাঁ, এখন আমাদের সমাজে যদি বলি যে করিম নামের যে রহিম নামের ছেলেটি রহিমের সাথে রিলেশনশিপ শুরু করে দিয়েছে, আবার জেরিনের সাথেও রিলেশনশিপ শুরু করে দিয়েছে, তাহলে এই একটা ছেলে দুটো মেয়ের সাথে কিন্তু রিলেশনশিপ শুরু করে দিয়েছে। তার মানে কি? তার মানে এখন যদি রিলেশনশিপে এখন এমন কিছু কাজবাজ করলো যে এ কি করছে ধরা পড়ে গেছে, এখন কি করবে, যে রহিমার বাবা মা কি বলবে যে অর্থাৎ রহিমের বাবা মা যে আমার মেয়েকে বিয়ে করতে হবে, এখন এর বাবা মাও বলতেছে, জেরিনের বাবা মা বলতেছে আমার মেয়েকে বিয়ে করতে হবে। তো জিনিসটা এমন যে এখন যদি সমাজে যদি এখন আসি, যে বাস্তবতায় যদি ফিরে আসি, দেখুন তো যে একটা ছেলে দুটো মেয়েকে বিয়ে করে সংসার করতে পারবে কিনা, অবশ্যই পারবে, এটা কিন্তু আমাদের সমাজে গ্রহণযোগ্য, ঠিক আছে। তো এই যে সম্পর্কটা, এটা মানে বিয়ে পর্যন্ত, ম্যারেজ পর্যন্ত যে সম্পর্কটা, এটা কি গ্রহণযোগ্য নাকি অগ্রহণযোগ্য? গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল। সেজন্য এই সম্পর্কটাকে আমরা বলবো কি, এই সম্পর্কটাকে আমরা বলবো বৈধ সম্পর্ক, ঠিক আছে। এই সম্পর্কটাকে কি বলবো, বৈধ সম্পর্ক। তাহলে এই যে বৈধ সম্পর্ক আমরা পাইলাম,
এই বৈধ সম্পর্কটিকে আমরা কিন্তু বলে থাকি যে ফাংশন। বৈধ সম্পর্কটাকে কি বলে থাকবো? ফাংশন। এখন যদি বলি এখানে যে এখন দেখো একটু চিন্তা করো, এইভাবে সংখ্যা দিয়ে চিন্তা করো, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে 2 আর এখানে হলো কি 5, আর এখানে নিলাম 7, এখানে নিলাম 8। এই 2 7 এর সাথে 2 সম্পর্ক, 7 এর সাথে কিন্তু 5 এর সম্পর্ক। কি বললাম? 7 এর সাথে 2 মানে 7 কিন্তু একটা ছেলে, আর 2 একটা মেয়ে, 5 আর একটা মেয়ে। তাহলে কি হলো? 7 এর সাথে 2 এর সম্পর্ক, 7 এর সাথে 5 এর সম্পর্ক। এখন বলবো ওহ চমৎকার রিলেশনশিপ। ঠিক আছে? একটা ছেলে দুইটা মেয়ের সাথে সম্পর্ক করতেছে এবং এক পর্যায়ে তারা কি করবে? ছেলেটা দুটো মেয়েকেই কিন্তু ম্যারেজ করতে পারবে। তো এটা সম্পর্ক, এটা বৈধ সম্পর্ক। তার মানে এটা ফাংশন। এখন দেখো x এর এই মানটি, x এর এই মানটি কি ভিন্ন ভিন্ন হয়েছে না? x এর এই মানটি ভিন্ন ভিন্ন, y এর মান কিন্তু একই। তাহলে x এর মান ভিন্ন ভিন্ন হলেই আমার সেটা ফাংশন। এখন যদি সেটাকে ক্রমজোড় বানাই তাহলে কি পাবো? 2 7 আর একটা কিন্তু পাচ্ছি হলো 5 7। তাহলে দেখো এটা একটা ক্রমজোড়, এটা একটা আমাদের কি ক্রমজোড়। এই ক্রমজোড়ের প্রথম উপাদান কি ভিন্ন ভিন্ন? নিঃসন্দেহে। এই ক্রমজোড়ের প্রথম উপাদান কি ভিন্ন ভিন্ন? যদি ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সেটাকে আমরা ফাংশন বলবো। ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো যদি কি হয়? একই হয়, তাহলে সেটাকে আমরা ফাংশন বলবো না, কিন্তু অন্য। সেই জন্য আমরা বলি যে এই ফাংশনটি কিন্তু এক ধরনের অন্য বৈধ সম্পর্ক। সম্পর্ক দুই ধরনের, একটা বৈধ একটা অবৈধ। সমস্ত বৈধ সম্পর্কই ফাংশন, আর সমস্ত বৈধ অবৈধ সকল সম্পর্কই অন্যয়। ঠিক আছে? তাহলে বৈধ সম্পর্ক কি? ফাংশন। তাহলে এটা একটা বৈধ সম্পর্ক। তার মানে কি x এর মানগুলো ভিন্ন ভিন্ন, x এর মানগুলো কি ভিন্ন ভিন্ন, x এর মানগুলো ভিন্ন ভিন্ন। তার মানে ক্রমজোড়ের x এর মানগুলো যদি ভিন্ন ভিন্ন হয়, y এর মান যদি মানে কি সেম থাক বা ভিন্ন ভিন্ন থাক, যাই থাক, শুধুমাত্র খেয়াল রাখতে হবে x এর মান যেন ভিন্ন ভিন্ন থাকে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো? ফাংশন বলতে পারবো। আচ্ছা, ফাংশন সম্পর্কে আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম। আচ্ছা, এখন 1 নাম্বার ম্যাথ থেকে আমরা কি করব? এখানে যে কয়টা ম্যাথ, এটা 4 নাম্বার ছিল আর এটা 5 নাম্বার। এই ম্যাথ কয়টি আমরা ধারাবাহিকভাবে এখন সলভ করব। এখানে বলছে f of a is equal to a cube minus 4a square plus 5a plus 2b। b এর মান কত প্রশ্ন করছে? b is equal to what? যেখানে f of minus 1 is equal to 0। তার মানে আমরা কি এখানে যদি 1 নাম্বার কোশ্চেন সলভ করা শুরু করি, তো দেওয়া আছে, আমরা দিয়ে এটা লিখব। দেওয়া আছে, তো দেওয়া আছে f of a is equal to a cube minus 4a square plus 5a plus 2b। আর এখানে এর জায়গাতে আমি কি বসাবো? -1। তাহলে এই জায়গায় কি বসাতে হবে? -1। তাহলে f of -1 is equal to -1 তার উপর 3 পর -4 -1 এর উপর স্কয়ার প্লাস 5 into -1 প্লাস হলো 2b। এখন f of -1 is equal to -1 তার উপর কিউব, মানে বলতে হচ্ছে -1 -1 তার উপর স্কয়ার, -2 হয়ে যাবে প্লাস। তার মানে কি মাইনাসটা, কারণ হচ্ছে -1 এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু -1 ইনটু -1। তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয়? +1 হয়ে যায়। সেই জন্য মাইনাসের উপর জোড় পাত থাকলে সেটা হয়ে যায় কি প্লাস। এখন এর সামনে আছে তো মাইনাস, এই যে এই মাইনাসটা হয়ে গেল কি আমাদের প্লাস, আর এর সামনে কি আছে? মাইনাস। মাইনাস আর প্লাস গুণ করলে কি হবে? মাইনাস হবে। আর 1 এর উপর স্কয়ার করলে 1, আর 1 দিয়ে 4 কে গুণ করলে পাবো 4। আর এখানে দেখো এখানে আছে আমাদের 5, 5 দ্বারা -1 কে গুণ করলে পাবো -5, আর এখানে পাচ্ছি 2b। আর এখানে বলেই দেওয়া আছে, এই মানটা পেলাম যে f of -1 সমান হচ্ছে কি এটা। আমরা যদি এখানে আরেকটু ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে -5 is equal to -10 প্লাস হলো 2b। এই মানটা পাইলাম f of -1। এখন এটা বলছে যে f of -1 সমান কত? 0। তাহলে f of -1 সমান যেহেতু 0 বলছে, তার মানে আমরা এখানে লিখতে পারি যে শর্তমতে f of -1 is equal to 0। আর f of -1 এর মান হচ্ছে এইটা। এটা মান কত? -10 প্লাস 2b is equal হচ্ছে কি 0। তার মানে 2b is equal হচ্ছে কি 10, আর b এর মান is equal to 10। 2 র সাথে b গুণন আছে, ওই পাশে কি হবে? 2 ভাগ হয়ে যাবে। 10 কে 2 দ্বারা ভাগ দিলে পাবো 5। b is equal to আমরা পেলাম কত? 5। এইভাবে আমরা এটা সলভ করতে পারি। ঠিক আছে? তো আমরা খুব সহজেই b এর মানটা এখানে বের করলাম। এখন আমরা সলভ করব হচ্ছে 2 নাম্বার ম্যাথটি। 2 নাম্বার ম্যাথটি দেখো কি বলছে যে 1 নং
আমাদের এখান থেকে উদ্দীপক এটাকে আমরা কি বলতে পারি, যে 1 নং বলতে পারি। যে 1 নং থেকে আমরা যে f অফ 1 ভাগ x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই f অফ 1 ভাগ x স্কয়ার মাইনাস 2 এর মান নির্ণয় করব। যদি এখানে প্লাস 1 হতো, আমি কোশ্চেনটা দুই ভাবে দিচ্ছি। এখানে যেহেতু -2 আছে, আমরা দুই ভাবে কোশ্চেনটা সলভ করব। তো এখানে মনে রাখো যে এটাতে -2 ছিল, -2 আছে। আমি এখানে একটু দুষ্টম করি, এটা দিলাম -1। তাহলে যদি এখানে -1 থাকে, তাহলে এই কোশ্চেনটা সলভ করা অনেক ইজি হয়ে যায়। তো একটু খেয়াল করো, ভালোভাবে যদি একটু খেয়াল করো কি পাবা এখানে, যে f অফ x 1 নম্বরে কি দেওয়া আছে, এখানে f অফ x, এটা সলভ করতেছি 2 নাম্বার। f অফ x এর মানটা কত দেওয়া আছে, যে 3x প্লাস 1 ডিভাইডেড বাই 3x, 3x প্লাস 1 ডিভাইডেড বাই 3x মাইনাস 1। তারপরে কি বলছে, যে f অফ 1 ভাগ x স্কয়ার, তার মানে কি x এর জায়গায় কি বসাবো, 1 ভাগ x স্কয়ার কে আমরা ইনপুট দেব। তার মানে f অফ 1 ভাগ হলো x স্কয়ার, এখানে কি করব 3 ইনটু 1 ভাগ x স্কয়ার প্লাস হলো 1, আর ডিভাইডেড বাই, এখানে কি করব ডিভাইডেড বাই 3 ইনটু 1 ভাগ x স্কয়ার, এখানে মাইনাস 1। তার মানে আমরা কি পাচ্ছি এখানে, এটা যদি আমরা একটু সুন্দরভাবে ক্যালকুলেশন করি, 3 দ্বারা 1 কে গুণ করলে পাবো 3, আর নিচে হলো কি x স্কয়ার প্লাস 1, আবার 3 দ্বারা 1 কে গুণ করলে পাবো 3 বাই x স্কয়ার মাইনাস 1। এখন আমরা এখানে কি করব, যে লসাগু করব, জাস্ট লসাগু করলে পাবো x স্কয়ার। তার মানে কি এখানে 3 প্লাস, এখানে দেখো এর নিচে কিছু নাই বলতে 1 আছে, সেই 1 কে যদি লসাগু করে আমরা x স্কয়ার পাচ্ছি, x স্কয়ার দ্বারা 1 কে ভাগ দিলে পাবো x স্কয়ার, x স্কয়ার দিয়ে 1 কে গুণ করলে পাবো x স্কয়ার। আর নিচে কি আছে, নিচে কিন্তু আমাদের এখানে আছে x স্কয়ার, যে x স্কয়ার কে আবার x স্কয়ার দিয়ে ভাগ দিলে পাবো হচ্ছে 1, সেই 1 দিয়ে 3 কে গুণ করলে পাবো 3 মাইনাস কি x স্কয়ার। এখন খেয়াল করো, আমাদের কিন্তু মূল ভাগ চিহ্ন হচ্ছে এটা, তার উপরের ভগ্নাংশ এটা, আর নিচের ভগ্নাংশ কিন্তু আমাদের এটা। তো এখন আমরা কি করব, এখানে আগে উপরের ভগ্নাংশটা লিখি, 3 প্লাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই এক্স স্কয়ার, গুণন দেওয়ার পর নিচের ভগ্নাংশটাকে আমরা কি করব, চেঞ্জ করে লিখব। যে হরটা যাবে হলো উপরে, আর এখানে 3 মাইনাস এক্স স্কয়ার এটা যাবে আমাদের কি নিচে। তাহলে এই এক্স স্কয়ার কিন্তু স্কয়ার কিন্তু কাটা যাবে, তার মানে এখানে পাচ্ছি হলো 3 প্লাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স স্কয়ার। তাহলে f অফ 1 ভাগ x স্কয়ারের মান কিন্তু আমরা এটা পাইলাম। এখন এই ম্যাথটি আমরা সলভ করব আগে, তারপরে আমরা ওই ম্যাথটি সলভ করব। তো এখন এখানে খেয়াল করো, যে এই মানটা আমি এখানে লিখে নিলাম, যে মানটা কত পেলাম আমরা, যে 3 প্লাস এক্স স্কয়ার, এখানে পেয়েছিলাম যে 3 প্লাস এক্স স্কয়ার। তো আমরা f অফ x 1 ভাগ x স্কয়ারের মান কি পেলাম, 3 প্লাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স স্কয়ার, এই মানটা পেলাম। এখন খেয়াল করো, যদি আমরা এই ম্যাথটি আগে সলভ করি, এখানে যদি আমরা এই ম্যাথটি আগে সলভ করি, এই ম্যাথটি, তার মানে দেখো এখানে যে f অফ 1 ভাগ x স্কয়ারের নিচে কিছু নাই বলতে কি আছে, এখানে 1 আছে। তার মানে যদি 1 থাকে, তাহলে আমরা এটাকে যোজন বিয়োজন করে, এখানে দেখো খেয়াল করো, আমরা যোজন বিয়োজন করব নাকি বিয়োজন যোজন করব, সেটা মেনশন করে দিবে আমাদের কোশ্চেনের মধ্যে কি বলছে, f অফ 1 ভাগ x স্কয়ার প্লাস 1 বলছে এই কোশ্চেনে। যেহেতু বলছে প্লাস 1, মানে এটা আমাদের f অফ 1 ভাগ x স্কয়ার, এটা আমাদের যদি আমরা লব হিসেবে বিবেচনা করি, আর নিচে এটাকে আমরা কি হিসেবে বিবেচনা করতে পারি, হর হিসেবে বিবেচনা করতে পারি। যেহেতু এটা লব আর হর, এখানে বলছে লব যোগ হর, এগুলা ওরা বলেই দিচ্ছে লব যোগ হর, আর এখানে কি লব বিয়োগ হর, তার মানে ওরা কিন্তু যোজন বিয়োজন করেছে। আর যদি কোশ্চেনটা ঠিক এটা এরকম ভাবে কোশ্চেনটা দিত, যে f অফ 1 ভাগ x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই f অফ 1 ভাগ x স্কয়ার প্লাস 1, তাহলে আমরা কি করতাম এই কোশ্চেনে অ্যান্সার করার জন্য, দেখো লব বিয়োগ হর, এখানে লব হচ্ছে f অফ 1 ভাগ x স্কয়ার, এটা হলো লবের মান, আর 1টা এখানে কার মান, হরের মান। যেহেতু এই কোশ্চেনটার মধ্যে f অফ 1 ভাগ x স্কয়ার মাইনাস 1, আর এখানে f অফ 1 ভাগ x স্কয়ার প্লাস 1, তার মানে কি লব বিয়োগ হর, আর এখানে কি লব যোগ হর। আর এই কোশ্চেনের মধ্যে বলছে লব যোগ হর, এখানে লব বিয়োগ হর। তাহলে কোশ্চেন যেভাবে বলবে আমরা অ্যান্সারটা কি ঠিক সেইভাবেই করে দিয়ে চলে আসবো, ঠিক আছে। তো এখন এখানে কোশ্চেনে বলছে যে কি লব যোগ হর, মানে যোজন বিয়োজন করব, জাস্ট f অফ 1 ভাগ x স্কয়ার লব যোগ হর ডিভাইডেড বাই f অফ 1 ভাগ x স্কয়ার লব বিয়োগ হর। তার মানে কি এই পুরো অংশটা হচ্ছে আমাদের কি, এই পুরো অংশটা আমাদের কিন্তু লবের মান। তাহলে লব হচ্ছে 3 প্লাস x স্কয়ার, লব যোগ হর, এই পুরো অংশটা কার মান, এই পুরো অংশটা কিন্তু আমাদের হরের মান। লব যোগ হর, আমরা কি পেলাম, লব যোগ হর। এখন আমরা কি বের করব, লব বিয়োগ হর। লব হচ্ছে 3 প্লাস এক্স স্কয়ার, এটা লব, তার মানে কি বিয়োগ, আর এখানে হর কি আছে, হর কিন্তু এই অংশটা, তার মানে 3 মাইনাস হলো এক্স স্কয়ার, এটা আমাদের হরের মান। তাহলে
তাহলে এখন কি করব যে এই -x² + x² কাটা 3 আর 3 যোগ করলে আমরা পাবো হচ্ছে কি 6 আর এখানে 3 + x² মাইনাস দ্বারা এটাকে গুণ করলে পাচ্ছিল -3 আর মাইনাস মাইনাস প্লাস x²। তার মানে আমরা কি পাইলাম এখানে ফাইনালি যে -3 + 3 কেটে দেব, তার মানে 6 ডিভাইডেড বাই x² + x², তার মানে কি 6/x² + x² এর মান হচ্ছে 2x², 2 কেটে দেব, তার মানে 3/x²। তা আমরা কি পেলাম এই পুরোটার মান কিন্তু পেলাম 3/x²। ঠিক আছে, আমরা এইভাবে এটা সলভ করতে পারি। তো আরেকভাবে এটা সলভ করতে পারি, যেহেতু এখানে পরের ম্যাথটিতে কি ছিল, যে পরের ম্যাথটিতে ছিল আমরা কিন্তু এখানে 3টা ম্যাথ সলভ করলাম। কয়টা ম্যাথ? 3টা ম্যাথ। ঠিক আছে, 3টা ম্যাথ, একটার মাধ্যমে 3টা ম্যাথ সলভ করলাম। যদি এখানে লব যোগ হর প্লাস থাকে তাহলে আমরা এইভাবে সলভ করব। যদি আমাদের বিয়োগ থাকে জাস্ট লব বিয়োগ হর, লব যোগ হর করে দিলে আমাদের ম্যাথ দুটো হয়ে যাবে। এখানে আরেকটা বলছে যে f(1/x² + 1 f(1/x²) এখানে সামথিং যে কোনো কিছু থাকতে পারে, 2 থাকতে পারে, 4 থাকতে পারে, 5 থাকতে পারে, যে কোনো সংখ্যা থাকতে পারে। তাহলে আমরা কিভাবে সলভ করব? তাহলে সর্বপ্রথম আমাদের এই মানটা আগে বের করে নিতে হবে। তাহলে f(x) দেওয়া আছে, সেখান থেকে x এর জায়গায় এখানে কি মান দেওয়া আছে? এই মানটা কিন্তু দেওয়া আছে 1/x²। তাহলে x এর জায়গায় আমি কি বসাইছি? x এর জায়গায় কিন্তু আমি এখানে বসাইছি যে কি বসাইলাম 1/x²। এই x² এর মানটা আমি কত পাইছি? x² এর মানটা কিন্তু 3 + x² ডিভাইডেড বাই 3 - x² এই মানটা পেয়েছি। এখন আমরা কি করব যে এর মানটা নির্ণয় করব। খেয়াল করো, আমরা এই কোশ্চেনটা লিখব যে f(1/x² + 1 ডিভাইডেড বাই f(1/x² মাইনাস কত 2)। তার মানে এই যে f(x²) এই পুরোটা মান আমরা কত পাচ্ছি? ঠিক এটা না? এই মানটা এই জায়গায় আমি কি করব? ইনপুট দেব, বসাবো। তার মানে f(1/x² এর মান কি পাচ্ছি? 3 + x² ডিভাইডেড বাই 3 - x²। ঠিক এই জায়গায় আমি কি করব? এর মানটা এখানে বসাবো। তার সাথে কি আছে? +1 এটা লিখে দেব, এবং নিচে কি আছে? f(1/x² এর মান আছে 3 + x² ডিভাইডেড বাই 3 - x², আর এখানে কি আছে? আর এখানে আছে কি -2, এখানে লিখলাম -2। তো এখন আমরা কি করব যে এটা জাস্ট এখন আমরা এখানে লসাগু করব। লসাগু যদি করি তাহলে 3 - x², এখানে 3 + x², এই 1 দ্বারা এটাকে গুণ করলে পাবো 3 - x²। ঠিক আছে, এখন আমরা কি করব এখানেও দেখো লসাগু করলে 3 - x², এখানে উপরে পাচ্ছি 3 + x², 3 + x², এই 3 - x² কে -2 কে গুণ করলে পাবো হচ্ছে -6 প্লাস হলো 2x²। ঠিক আছে, তাহলে -2 দ্বারা কি করলাম? এটাকে গুণন করলাম। এখন খেয়াল করো এই 3 - x², 3 - x² এটা কি যাবে? কাটাকাটি করা যাবে। তাহলে এখানে কি -x² প্লাস x² দুটো কেটে দেব, আর 3 আর 3 গুণ যোগ করলে কত পাবো? উপরে পাচ্ছি হলো 6, আর নিচে দেখো খেয়াল করো যে 3 আর হলো মানে 6 থেকে 3 কে মাইনাস করলে পাবো হচ্ছে -3, আর 2x² আর x² যোগ করলে পাবো 3x² আর হচ্ছে কি -3, 3x² - 3। এখন আমরা 3x² যেমন 2 এখানে দেখো 2x² আর হলো কি +x² = 3x²। তার মানে 6 থেকে 3 কে বাদ দিলে কত পাবো? -3 পাবো। এখন এখান থেকে কি করা যায়? উভয় মানে নিচে হরের মধ্যে আমরা কি করতে পারি যে উভয় পাশে আমরা কাকে কমন নিতে পারি? 3 কে কমন নিতে পারি। যদি আমি এখানে 3 কে কমন নেই তাহলে x² - 1 থাকে, এই 3 দ্বারা 6 কে কাটলে কত? 3 × 6 2 থাকে। তার মানে উপরে পাচ্ছি হলো 2 আর নিচে কি পাচ্ছি? x² - 1। এই ছিল আমাদের কি। এখন আমরা 3 নাম্বার ম্যাথটি সলভ করব। দেখো কিভাবে 3 নাম্বার ম্যাথটি সলভ করা যায়। যে f(x² = f(x - 2)। আমরা বাম পাশ এবং ডান পাশের উভয় মান যেন সমান আসে সেটা আমরা প্রমাণ করে দেব। ঠিক আছে, তো এটা কোথায় থেকে প্রমাণ করতে বলছে? 2 নাম্বার। এটা হচ্ছে 1 নাম্বার থেকে প্রমাণ করতে হবে। 2 নাম্বার থেকে। ওকে, তো এখন না এখানে দেওয়া আছে কি 2 নম্বরে যে f(x) = 2 নম্বরে যেটা দেওয়া আছে সেটা আমরা দেখে নেব যে 1 + x³ + x⁶ ডিভাইডেড বাই x³। এটা হচ্ছে আমাদের 2 নম্বরের এই মানটা দেওয়া আছে। এখানে বাম পাশে কি বলছে যে f(x²). আমরা যদি খেয়াল করি যে x² এর মানটা কি বাম পাশে বসাতে বলছে, আমরা সেই মানটা এখানে বসাবো যে লেফট হ্যান্ড সাইড = f(x²). তো এই মানটা আমরা বের করি। দেখো আমরা ধরে নাও যে এখানে 3 নাই, তার মানে কি আছে? x আছে। ঠিক এই x এর জায়গায় তুমি কাকে বসাবা?
যে এই এক্স এর জায়গায় এক্স যে জায়গায় আছে সেই জায়গায় বসাতে হবে এক্স স্কোয়ার। তার মানে কি 1 প্লাস এই যে, আর তাহলে এক্স এর জায়গায় কি বসাবো এক্স স্কোয়ার, ঠিক তার উপর পাওয়ার কত আছে 3। আবার কি করব এক্স এর জায়গায় বসাবো হচ্ছে এক্স স্কোয়ার, তার উপর পাওয়ার কিন্তু আছে 6, আর ডিভাইডেড বাই তাহলে এক্স এর জায়গায় বসাবো কি আমি এক্স স্কোয়ার, তার উপর পাওয়ার কত 3। তো এখন যদি এটা আমরা একটু ক্যালকুলেশন করি কি পাবো 1 প্লাস এক্স স্কোয়ার তার উপর 3, তার মানে এক্স টু দি পাওয়ার 6। এই পাওয়ার আর পাওয়ার কিন্তু গুণন হয়। ধরো এক্স টু দি পাওয়ার 7 তার উপর আছে হলো 3, তার মানে এই পাওয়ার আছে 7, তার উপর কিন্তু পাওয়ার, এই পাওয়ার পাওয়ার গুণন হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 3 সাথে কত 21। এটা কিন্তু আমাদের এইভাবে চলতে থাকবে। তো এখন প্লাস এখানে দেখো এক্স স্কোয়ার তার উপর এ স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে আমাদের 6 দুগুণ 12, আর ডিভাইডেড বাই এখানে এক্স টু দি পাওয়ার কত এ স্কোয়ার, তার উপর কিন্তু এ স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার কত 6। তার মানে বলতে পারি যে এফ অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 12। আমরা এই পাশে কি করছিলাম সেই আমরা বাম পাশের মানটা ওখানে আমি লিখে রাখলাম। এখন আমরা কি করব রাইট হ্যান্ড সাইডটা ক্যালকুলেশন করব যে আমরা এটা পাই কিনা। তখন দেখো এখানে লিখলাম হচ্ছে রাইট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি আছে রাইট হ্যান্ড সাইডে বলা আছে যে এফ অফ এক্স মাইনাস হলো কত 2। তো আমরা এখানে লিখলাম এফ অফ এক্স মাইনাস হলো 2। তাহলে এফ অফ এক্স মাইনাস 2 যদি লিখি এখানে তাহলে কি পাবা খেয়াল করো, তাহলে জাস্ট এক্স এর জায়গায় কি বসাবা এক্স টু দি পাওয়ার মাইনাস 2 বসাবা, তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 তার উপর কিন্তু কিউব, তারপরে কি এক্স টু দি পাওয়ার মাইনাস 2 তার উপর কিন্তু 6, আর ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার মাইনাস 2 তার উপর কিন্তু কিউব। তো এখন এটা একটু সুন্দরভাবে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে পাবো হচ্ছে 1 প্লাস, দেখো এখানে পাওয়ার আছে কি মাইনাস 2, তার উপর কিন্তু হলো 3, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার কি হবে আমাদের গুণন হবে। যদি গুণন করি তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস 6 প্লাস এখানে দেখো মাইনাস 2 তার উপর কিন্তু 6, এই মাইনাস 2 আর হলো মাইনাস 2 6 যদি আমরা গুণন করি তাহলে কি পাবো এক্স টু দি পাওয়ার মাইনাস 12, আর নিচে কি পাবো যে মাইনাস 2 আর যদি আমরা 3 গুণন করি তাহলে পাবো কিন্তু এক্স টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে এখন এখানে আমরা কি করব জাস্ট যে ইনভার্স যেটা আছে ইনভার্সের কাজটা করব। আমরা সকলে জানি যে x মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস n, তাহলে মাইনাস যদি থাকে 1 ভাগ আর এক্স টু দি পাওয়ার এই পাওয়ারটা কি ধনাত্মক আকারে থাকবে, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস 2 যদি লিখে মাইনাস মানে কি 1 ভাগ আর এক্স টু দি পাওয়ার পাওয়ারটা কি ধনাত্মক আকারে কিন্তু থাকবে। তো এখন আমরা কি করব এখানে, এখন আমরা কি করব যে দেখো যে 1 প্লাস এখানে কি 1 ভাগ এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার কত 12, আর এখানে আমরা কি করব এখানে জাস্ট যে 1 ভাগ এক্স টু দি পাওয়ার কত 6 লিখলাম। তো এখন আমরা উপরেরটা কি করব সুন্দরভাবে লসাগু করব। যদি আমরা উপরেরটা লসাগু করি তাহলে কত পাবো খেয়াল করো, তো এখানে এক্স টু দি পাওয়ার 12 এক্স টু দি পাওয়ার 6, এই যে এক্স এর উপর পাওয়ার যখন থাকবে তাদের লসাগু হবে এক্স এর উপর সর্বোচ্চ পাওয়ার যার তার, তাহলে লসাগু হবে কি এক্স এর উপর সর্বোচ্চ পাওয়ার কার এক্স টু দি পাওয়ার 6 নাকি এক্স টু দি পাওয়ার 12, তার নিঃসন্দেহে এক্স টু দি পাওয়ার 12, তাহলে লসাগু হবে এক্স টু দি পাওয়ার 12। তাহলে এক্স টু দি পাওয়ার 12 দিয়ে আমরা কি করব 1 কে গুণন করব, গুণন করলে কি পাবো এক্স টু দি পাওয়ার 12 পাবো প্লাস, তাহলে এক্স টু দি পাওয়ার 12 দিয়ে আমরা যদি এটা কিন্তু এক্স এর উপর পাওয়ার কত 12, এক্স এর উপর পাওয়ার এটা কত লিখছি আমরা 12, তার মানে এক্স এর উপর এই পাওয়ারটা কিন্তু হচ্ছে 12। তো এখন এক্স টু দি পাওয়ার 12 দিয়ে যদি আমরা কি এক্স টু দি পাওয়ার 6 কে গুণন করি তাহলে থাকবে কত 6, তার মানে তাহলে এক্স টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 12 ভাগ করব কাকে এক্স, মানে এক্স টু দি পাওয়ার 12 কে আমরা এক্স টু দি পাওয়ার 6 দিয়ে যদি ভাগ করি তাহলে কাটাকাটি করলে কি পাবো এক্স টু দি পাওয়ার 6 পাবো। এই এক্স টু দি পাওয়ার 6 দিয়ে 1 কে যদি গুণন করি তাহলে আমরা কত পাবো, আমরা পাবো কিন্তু এক্স টু দি পাওয়ার 6। তারপরে খেয়াল করো আবার দেখো এখানে এক্স টু দি পাওয়ার 12 আর এখানে এক্স টু দি পাওয়ার 12 কাটাকাটি গেলে থাকে 1, আর নিচে কি থাকে নিচে 1 ভাগ এক্স স্কয়ার। আমরা যদি এইটাকে এই ভগ্ন অংশটাকে যদি আমরা কি করি এই পাশে গুণন করে দিয়ে হরটা যদি উপরে লিখি এক্স টু দি পাওয়ার 6 আর লবটা যদি নিচে লিখি তাহলে কি হবে এই এক্স টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 12 কাটা, তার মানে উপরে থাকবে হলো এক্স টু দি পাওয়ার 6। এখন আমরা কি করব এখানে যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার হলো 12 আর ডিভাইডেড বাই নিচে কি থাকে এক্স টু দি পাওয়ার 6, সেটা আমাদের ডান পক্ষের মানের সমান। তাহলে বাম পক্ষে কি পেলাম, বাম পক্ষ পেলাম 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 12 আর ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 6। বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষে আমরা সমান মান পেয়েছি, সুতরাং আমরা কি দেখাও বা আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বা দেখানো হলো, যা প্রশ্নদের মধ্যে বলবে তাই অ্যান্সার। এখন আমরা সলভ করব কয় নাম্বার, এখন আমরা সলভ করব 4 নাম্বার ম্যাথটি। তো 4 নাম্বার ম্যাথের মধ্যে বলছে যে f of x is equal to 4x minus 5 divided by 3x minus 2। তো
তো এখন এখানে খেয়াল করো যে এটা মানে কি ছিল, এটা মানে ছিল হচ্ছে এফ অফ 1 ভাগ এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এফ অফ 1 ভাগ এক্স কিন্তু মাইনাস 1, এটা কিন্তু ছিল, এটা আমরা সলভ করেছিলাম। তখন এক্স ইনভার্স মাইনাস 1 মানে কি যে 1 ভাগ এক্স, আর এখানেও দেখো এক্স ইনভার্স মাইনাস 1 1 ভাগ এক্স, এফ অফ 1 ভাগ এক্স প্লাস 1 এফ অফ 1 ভাগ এক্স মাইনাস 1, এই ম্যাথটি কিন্তু আমরা সলভ করেছিলাম। তো এখন আমরা তারপরও আবারও সলভ করব, দেখো কিভাবে সলভ করা যায়। তো এটার জন্য দেওয়া আছে কি এফ অফ এক্স, আর আমরা এখানে লিখে নেব কি এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স সমান কি দেওয়া আছে 4x - 5, এখানে লিখলাম 4x - 5 ডিভাইডেড বাই কি আছে 3x - 2, এই মানটা দেওয়া আছে। তো এখন আমরা কি করব x ইনভার্স -1, x ইনভার্স -1, তাহলে x এর জায়গায় কি বসাবো, x এর জায়গায় বসাবো x ইনভার্স -1। আমি আবারও বলতেছি x এর জায়গায় কি বসাবো, x এর জায়গায় বসাবো x ইনভার্স -1। তাহলে x ঠিক যে জায়গায় পাবো সেই জায়গায় বসাবো x ইনভার্স -1 -5, এখানে কত 3, এখানে কি x ইনভার্স -1 মাইনাস কত 2। আচ্ছা, তো এখন আমরা কি করব, এখন আমরা এই ইনভার্সের কাজটা করে নেব জাস্ট। তাহলে এখানে খেয়াল করো যে কি 4 আছে গুণন, তাহলে এই ইনভার্স মানে কি 1 ভাগ x, এখানে কত -5 ডিভাইডেড বাই এখানে 3 ইনটু 1 ভাগ কত x, আর এখানে কত -2। তো আমরা এখন কি করি 4 দ্বারা 1 কে যদি গুণন করি 4/x, আর এখানে কত -5, 4/x -5 ডিভাইডেড বাই এখানে কি 3 দ্বারা 1 মানে সাইডের সংখ্যা লবের সাথে গুণন হয়, সাইডের সংখ্যা কার সাথে গুণন হয়, লবের সাথে গুণন হয়। তো আমরা এখন লিখতে পারি যে 3/x তারপরে কি -2। তারপরে আমরা কি করব এখানে লসাগু করব, যদি লসাগু করি আগের উপরের অংশটা লসাগু করে নেই, তাহলে লসাগুগুলো আমরা কি পাবো এখানে x পাবো। তাহলে x দ্বারা 4 কে গুণ মানে x দিয়ে x কে ভাগ করলে থাকে 1, 1 দিয়ে 4 কে গুণ করলে পাবো 4, আর মাইনাস এই 5 দ্বারা x কে এখন গুণন করব 5x গুণন দিয়ে এখন এটা লসাগু করব, কিন্তু হরটা কোথায় যাবে, উপরে যাবে, আর লবটা কোথায় যাবে, নিচে যাবে, লব হবে তাহলে 3 মাইনাস x দিয়ে 2 কে গুণ করলে পাবো 2x, এই x কিন্তু কাটা, তাহলে উপরে কি পাচ্ছি, উপরে পাচ্ছি হলো 4 - 5x ডিভাইডেড বাই 3 - 2x, 4 - 5x ডিভাইডেড বাই 3 - 2x, এই মানটা কিন্তু আমরা পাইলাম। তো এখন আমরা কি বাইর করব এখান থেকে, এখান থেকে আমরা এখন x এর মান, এটা দেখো f অফ x ইনভার্স 1 প্লাস 1, এই মানটাকে বের করে নেই। তো এখন এই মানটা কত পাইলাম আমরা এখানে, এই মানটা পাইলাম হচ্ছে যে 4 - 5x ডিভাইডেড বাই 3 - 2x, তাহলে এটা সমান আমরা লিখতে পারি 4 - 5x ডিভাইডেড বাই 3 - 2x, এই মানটা কিন্তু আমরা পাইলাম। এখন আমরা কি করব x ইনভার্স f অফ x ইনভার্স প্লাস 1 ডিভাইডেড বাই f অফ x ইনভার্স -1। তো এখন এর নিচে কিছু নাই বলতে কি 1 আছে, তার মানে আমরা লব যোগ হর করতে পারি, f অফ x ইনভার্স 1 লব যোগ হর ডিভাইডেড বা f অফ x ইনভার্স লব বিয়োগ হর। তো লব যোগ হরের মানটা কত, তো লব হচ্ছে কি 4 - 5x লব যোগ হর 3 - 2x, আর নিচেরটা কি 4 - 5x লব বিয়োগ হর। তাহলে এটার সামনে যদি বিয়োগ করি তাহলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, তাহলে বিয়োগ করলে কত হবে -3 প্লাস কিন্তু 2x। তার মানে এখন আমরা কি করব জাস্ট কাটাকাটি করার পর দেখব ফলাফল আমরা কি পাই। তো আমরা এখানে পাচ্ছি যে 4 আর 3 যোগ করলে হবে হচ্ছে 7 -5x আর হচ্ছে কি -2x -7x, আর এখান থেকে 4 থেকে 3 বাদ দিলে পাবো 1, -5x থেকে 2x কে বাদ দিলে পাবো হচ্ছে -3x। তো এখন আমরা কি করব এখানে এই পুরোটার মান কত, এটার সমান বলা আছে 2, তাহলে আমরা কি করলাম এটার পরিবর্তে কি বসাবো এখানে জাস্ট 2 বসাবো। দেখো এইটার সমান বলাই আছে 2, তাহলে f অফ x ইনভার্স -1 প্লাস 1 ডিভাইডেড বাই f অফ x ইনভার্স -1 ইজ ইকুয়াল টু কত 2, বলাই আছে 2, তাহলে মানটা বসিয়ে দিলাম জাস্ট। তো এখন আমরা কি করব আর গুণন করব, 2 দ্বারা যদি গুণন করি 2 মাইনাস 3 দুগুণ কত 6 6x ইজ ইকুয়াল টু এর নিচে কত 1 আছে, 1 দ্বারা 7 কে গুণ করলে 7 - 7x। এখন কি করব আমরা x গুলো একদিকে নেব, -6x -7x সমান চিহ্ন এই পাশে আসলে +7x, আর এখানে 7 2 যদি সমান চিহ্ন এই পাশে নেই -2, তাহলে এখন কি করব 7x থেকে 6x বাদ দিলে পাবো x, আর 7 থেকে 2 কে বাদ দিলে পাবো 5। এখানে আমরা ক্যালকুলেশন করলে x এর মানটা পাচ্ছি কত 5। তো আমরা এখন লাস্টে আমরা একটা কি করছিলাম যে একটা কুইজ দেব, ঠিক আছে, লাস্টে একটা কুইজ দেওয়ার কথা, যে এই কুইজটা এখন আমরা দিব যে তোমরা কি করবা জাস্ট এখানে একটা ক্যালকুলেশন করবা,
যে আমি একটা ম্যাথ দিচ্ছি বানিয়ে যে এফ অফ এক্স আমি দিলাম এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু দিলাম হচ্ছে কি 3y প্লাস 5 ইজ ইকুয়াল টু 7y প্লাস আচ্ছা এটা দিলাম হচ্ছে কি -3 এটা এই ম্যাথটা দিলাম। এখন তোমার কাছে আমার প্রশ্ন থাকবে এখান থেকে যে যে 3f ইনভার্স 1 বা 3f -2 এটার সমান 6 হলে তাহলে y ইজ ইকুয়াল টু হোয়াট? এই কোশ্চেনটা বের করা আপনাদের সকলের কাজ, ঠিক আছে? তো আপনারা কি করবেন, এই অ্যান্সারটা বের করে এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ফেসবুক গ্রুপে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেই গ্রুপে কি করবা, এটা সাবমিট করে দেবা। তোমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে অটোমেটিক। ছোট্ট একটা ম্যাথ আমি আপনাদের মাঝে ছড়িয়ে দেবো, দেখি কে অ্যান্সার করতে পারেন। তো কোশ্চেনটি হচ্ছে এক্স জানো এক্স বিলংস টু আর এবং এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে এই সেটের অ্যান্সার কত? যদি অ্যান্সারটি জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট। আমরা আরেকটি ম্যাথ দেখব যে এটা কে সলভ করতে পারেন, কমেন্ট বক্সে ইনশাল্লাহ অ্যান্সারটা জানিয়ে দেবেন। যে এক্স জানো এক্স বিলংস টু এন এবং -5 থেকে এক্স এর মানটা বড়, 0 থেকে ছোট। এইটার অ্যান্সার আপনারা কে জানেন অবশ্যই। আমরা একটা চমৎকার কোশ্চেন সলভ করব, সেটা হচ্ছে 2 সেকেন্ডেই অ্যান্সার এসে যাবে। যদি থাকে এ একটা সেট 2 3 5। এখন যদি আমি প্রশ্ন করি যে এই সেটের উপসেট কয়টি, তাহলে এ সেটের n এর মান ইজ ইকুয়াল টু 3, তাহলে এই সেটের উপসেট কতটি হবে? এখন আমরা এই সেটের মধ্য থেকে শক্তি সেটের উপাদান সংখ্যা কতটি হবে সেটা বের করব। শক্তি সেটের উপাদান, এই সেটের মধ্য থেকে শক্তি সেটের উপাদান, তাহলে শক্তি সেটের উপাদান হবে পি অফ এ ইজ ইকুয়াল টু, এখানে n এর মান কত? n এর মান কিন্তু 3, তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2^3। একটা চমৎকার কোশ্চেন। আচ্ছা আপনারা বলুন দেখি, সেট ফাংশন ইনশাআল্লাহ সবাই করেন, কোন সেটের উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে? 2n কে সমর্থন করে। এটা অ্যান্সার যদি জেনে থাকেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর যদি না জানেন কমেন্ট বক্সে জানাবেন যে আমি অ্যান্সার জানি না, তাহলে আমি অ্যান্সারটা দিয়ে দেবো। 2n, আমি আবারও বলতেছি কোন সেটের উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এখন যেটা করতে হবে এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার এবং সর্বশেষ কমেন্ট বক্সে অবশ্যই মতামতটা জানাতে কিন্তু ভুলে না, ঠিক আছে? ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।